এবার আজকে থেকে আমাদের শুরু হইতেছে কম্পিউটার রিভিশন ব্যাচ। আমাদের কম্পিউটার রিভিশন ব্যাচের মেইন মোটো থাকবে তোমাদের এইচএসসি শেষ না পর্যন্ত তোমাদের সিকিউ, এমসিকিউ, ক খ, গাইডলাইন, ট্রিক্স যত যা সাপোর্ট লাগে প্রত্যেকটা এইচএসসি শেষ দিন পর্যন্ত তোমাদের প্রোভাইড করা। এখানে তোমরা অনেকেই পিছিয়ে আসো, বাট এইটা যদি আমাদের সাথে তুমি শেষ করতে পারো তাইলে তুমি একটা ভালো প্রিপারেশন নিয়ে এইচএসসিতে অ্যাটেন্ড করতে পারবা। তো আমরা আজকে প্রথম ক্লাস শুরু করতেছি বায়োলজির কোষ রসায়ন দিয়ে। আর প্রত্যেকটা সাবজেক্টে আমরা ট্রাই করব ফুল সিলেবাসে যে টপিকগুলো ছিল এগুলো আগে কভার করে দেওয়ার, কারণ ম্যাক্সিমাম পোলাপান এগুলোর সাথে একটু হলেও অপরিচিত অন্যগুলোর চেয়ে। তো এটা শেষ করে দেন হচ্ছে আমরা গতানুগতিক যে চ্যাপ্টারগুলো ছিল শর্ট সিলেবাসের ভিতরে ওগুলো নিয়ে কন্টিনিউ করব। আর বায়োলজির ক্ষেত্রে আমরা একটা নতুন পন্থা নিয়ে আসছি, সেটা হলো টাইপ ওয়াইজ প্রবলেম সলভ করা। আমরা এর আগে ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি, ম্যাথ এইগুলোতে টাইপ ওয়াইজ প্রবলেম সলভ করছি, বাট এইখানে বায়োলজির ক্ষেত্রেও আমরা টাইপ ওয়াইজ এখন প্রবলেম সলভ করবো। এখানে প্রত্যেকটা টাইপের একটা বেসিক তোমাদের আগে ক্লিয়ার করে দেওয়া হবে, দেন ওই বেসিকের উপরে তোমাদের পুরো ক্লাসটার কোয়েশ্চেন যেগুলো আছে ওগুলো সলভ করানো হবে। এখানে বায়োলজির ক্ষেত্রে আমরা যেটা নিয়ে আসছি এটা হলো টাইপ ওয়াইজ প্রবলেম সলভ করা। তো টাইপ ওয়াইজ প্রবলেম সলভ তুমি ফিজিক্সে দেখছো, কেমিস্ট্রি দেখছো, ম্যাথেও দেখছো। এখন বায়োলজির ক্ষেত্রে টাইপ ওয়াইজ আমরা কি করছি, একটা সাবজেক্টে যেই টাইপগুলো থেকে কোশ্চেন আসে একটা টপিকে ওইগুলো আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করছি। দেন ওই ক্যাটাগরির যে বেসিক বা ফান্ডামেন্টাল তোমার লাগবে ওইটা প্রথমে তোমাকে ক্লিয়ার করানো হবে, দেন ওই টপিকের উপর বিগত বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে এগুলো প্রত্যেকটা সলভ করানো হবে। দেন আলটিমেটলি আমরা এটার উপরে এক্সামও নিব। তো আলটিমেটলি তুমি যদি এটা ফলো করো তাইলে তোমার বেসিকও ক্লিয়ার হইতেছে, তোমার এখানে প্র্যাকটিস হইতেছে, দেন তুমি ফাইনালি তো এক্সাম দিয়ে নিজেরা জাজ করতে পারতেছে। সো আলটিমেটলি আর কথা না বলে আমরা আজকে শুরু করি আমাদের কম্পিউটার রিভিশন ব্যাচের ফার্স্ট ক্লাস কোষ রসায়ন। তো কোষ রসায়ন চ্যাপ্টারটা একটা হিউজ চ্যাপ্টার। তো এইটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, দেন হচ্ছে প্রোটিন, দেন লিপিড, দেন এনজাইম। তো এই কয়েকটা ভাগ নিয়ে আমরা হইতেছে শুরু করতেছি। তো চলো হইতেছে আমরা প্রথমে দেখব কার্বোহাইড্রেট। সো কার্বোহাইড্রেট এই জিনিসটা অনেকে চিনো অনেকে জানো না, তো আমি হচ্ছে শর্টে এই জিনিসটা একবার বুঝিয়ে দেবো, দেন হইতেছে এইটা থেকে যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো আমরা সলভ করব। তো কার্বোহাইড্রেট বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, যে সকল অ্যালডিহাইড বা কিটোন যৌগে তোমার হাইড্রোক্সিল মূলক থাকবে তাদেরকে আমরা বলি কার্বোহাইড্রেট। তো ধরো একটা অ্যালডিহাইড আমরা সাপোজ আঁকাইলাম, এইটা একটা অ্যালডিহাইড যেটা 3 কার্বনে, যেটাকে হইতেছে আমরা বলি প্রোপানল, তাই না? এখন এই প্রোপানলের মধ্যে যদি তুমি পানি যোজন করো বা পানি অ্যাড করো, তো এই জায়গায় যদি হাইড্রোক্সিল মূলক যুক্ত হয়ে যায় তাহলে স্ট্রাকচারটা কেমন দাঁড়াবে? এইটা আসবে তাইলে আলটিমেট স্ট্রাকচার। তো এই জিনিসটার মধ্যে দেখো এইটা একটা অ্যালডিহাইড ছিল অ্যান্ড এটার মধ্যে এখন হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত হয়েছে। তো এই হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত যে অ্যালডিহাইড এটা কি হইতেছে আমরা বলতে পারবো কার্বোহাইড্রেট। সেম ওয়েতে আমরা বলছি কি কিটোনও হইতে পারে, দেন তোমার এটা অ্যালডিহাইডও হইতে পারে। সো তোমার কিটোন যদি হয় তাহলে কিটোনের একটা উদাহরণ দেখাই। ধরো এই জিনিসটাকে আমরা বলি কি অ্যাসিটোন, যেটা তোমরা অর্গানিক কেমিস্ট্রি জৈব রসায়নে পড়ছো। সো এটার মধ্যে ধরো তুমি পানি যোজন করলা, পানি যুক্ত করলা, দেন হইতেছে এখানে দেখলে কি এরকম একটা স্ট্রাকচার ফরমেশন হচ্ছে বা স্ট্রাকচার তৈরি হইতেছে। এইটাকে আমরা বলি DHA ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, যেটাও একটা কার্বোহাইড্রেট। তো আলটিমেটলি দেখো একটা কিটোন যৌগে যখন হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত হইতেছে ওইটা একটা কার্বোহাইড্রেট তৈরি করতেছে, আবার যখন একটা অ্যালডিহাইড যৌগে হাইড্রোক্সিল মূলক যুক্ত হইতেছে ওইটাও কার্বোহাইড্রেট তৈরি করতেছে। তো আলটিমেটলি যে সকল অ্যালডিহাইড বা কিটোন যৌগে হাইড্রোক্সিল মূলক থাকবে তাদেরকে হইতেছে আমরা বলতে পারবো একটা কার্বোহাইড্রেট। এটার আরেকটা ডেফিনেশন তুমি বইয়ে পাবা। কার্বোহাইড্রেট হলো তোমার অ্যালডিহাইড বা কিটোনে পলিহাইড্রোক্সি ডেরিভেটিভ বা জাতক। তো তুমি ওই কথাও সেমই পাবা, কারণ এটা দেখো কই থেকে তৈরি হইতেছে, একটা অ্যালডিহাইড থেকে তৈরি হইতেছে। তো আলটিমেটলি অ্যালডিহাইড থেকে যে জিনিস তৈরি হইতেছে ওটা কি বলবো আমরা, অ্যালডিহাইডের জাতক। যে জিনিস কিটোন থেকে তৈরি হইতেছে ওটা হইতেছে কিটোনের জাতক। কেমন জাতক? পলিহাইড্রোক্সি জাতক। পলি মানে কি অনেকগুলো, হাইড্রোক্সি মানে কি হাইড্রোক্সিল গ্রুপ। তাহলে এখানে একাধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকার কারণে এটাকে বলতেছি আমরা পলিহাইড্রোক্সি জাতক। কার জাতক? অ্যালডিহাইড বা কিটোনের। ক্লিয়ার?
আশা করি এইটার সংজ্ঞা নিয়ে কারো সমস্যা থাকবে না, এই সংজ্ঞাটা তোমরা বই থেকে পড়ে নেবা। তো আলটিমেটলি আমরা কার্বোহাইড্রেট জিনিসটা কি এটা বুঝলাম, এখন আসো এখান থেকে আমাদের পড়াশোনা ফান্ডামেন্টালি কি কি লাগতেছে। তো কার্বোহাইড্রেটকে প্রথমে আমরা শ্রেণী বিভাগ করব গঠন অনুসারে, গঠন অনুযায়ী কার্বোহাইড্রেট কত প্রকার। সো তোমরা ফার্স্টে কিছু নাম মনে থাকতেও পারে নাও থাকতে পারে, আবার অনেকে কোনোদিন শুনেও নাই, আমরা তাড়াতাড়ি এগুলো ক্লিয়ার করে দিই। সো তোমার এইখানে গঠন অনুযায়ী আমরা কার্বোহাইড্রেটকে মূলত 4 ভাগে ভাগ করি। একটা হচ্ছে মনোস্যাকারাইড, একটা ডাইস্যাকারাইড, একটা অলিগোস্যাকারাইড, একটা হচ্ছে পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড দিয়ে আমরা এখন আমাদের আলোচনা শুরু করি। ধরো তোমার কাছে একটা বড় দেয়াল আছে, দেয়ালের মধ্যে সাপোজ 1000 ইট আছে। এখন এই 1000 ইটকে তুমি একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেটের সাথে চিন্তা করো, যে এই 1000 ইটের যে দেওয়াল এটা হইতেছে একটা জটিল কার্বোহাইড্রেট। এখন এই যে 1000 ইটের মধ্যে একটা ইটকে তুমি যদি নাও, তাহলে ওইটাকে তুমি বলতে পারবা ওই দেয়ালের একটা গাঠনিক একক। সেম ওয়েতে এইখানে যে এই দেয়ালটাকে তুমি যদি একটা জটিল শর্করা বা জটিল কার্বোহাইড্রেটের সাথে তুলনা করো, তাইলে ওইখানে যে ইটের পরিমাণ যে জিনিসটা আছে বা যেটা এইখানে সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট বা গঠন একক, সেটাকে তুমি বলতে পারবা একটা মনোস্যাকারাইড। ঠিক আছে, তো মনোস্যাকারাইড হইতেছে তোমার কার্বোহাইড্রেটের ক্ষুদ্রতম গাঠনিক একক। এখন এই গাঠনিক একককে তুমি অন্যভাবেও বলতে পারো, যে একটা কার্বোহাইড্রেটের স্ট্রাকচার ধরো তোমার কাছে আছে, এই জিনিসটা তুমি কন্টিনিউয়াসলি ভাঙতেছো। এখন ভাঙতে 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 যে পর্যায়ে গিয়ে তুমি আর ভাঙলে কার্বোহাইড্রেট পাবা না, তখন ওই জিনিসটাকে বলতে পারবা তুমি একটা মনোস্যাকারাইড, মানে ক্ষুদ্রতম কার্বোহাইড্রেট যেটাকে বলে। এখন ধরো তোমার হইতেছে একটা সিম্পল এক্সাম্পল দিই, এখানে এই জিনিসটাকে আমরা বলি একটা পলিস্যাকারাইড। ঠিক আছে, এই জিনিসটাকে ভাঙলে তুমি আলটিমেটলি দিন শেষে পাবা এই জিনিসটা। সো এই জিনিসটা ভেঙে ভেঙে তুমি এই পর্যায়ে আসলা, এরপরে তুমি আর ভাঙতে পারো না। এরপরে ভাঙতে পারো না কেন? তুমি তো বলতে পারো যে এটা ভাঙলে তো তুমি কার্বনও পাইতে পারো, হাইড্রোজেনও পাইতে পারো, দেন অক্সিজেনও পাইতে পারো। তো এইগুলা পাইলে সমস্যা কি, আমি ভাঙতে পারবো না কেন? হ্যাঁ, অবভিয়াসলি ভাঙতে পারো, তাইলে ওই কার্বনের ভেঙে তুমি ইলেকট্রন প্রোটন বের করতে পারো। বাট কথা হইলো আমরা অতটুকুই ভাঙবো যতটুকু ভাঙলে একটা কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য বজায় থাকে। তুমি যদি এই স্ট্রাকচারটা এর নিচে ভাঙো বা এর চেয়ে বেশি ভাঙো, তাইলে ওই জিনিসটা কার্বোহাইড্রেটের প্রপার্টি বা এর যে বৈশিষ্ট্য এগুলো ধরে রাখবে না। তো ক্ষুদ্রতম যে কার্বোহাইড্রেট যেটা হওয়া সম্ভব ওইটাই হইতেছে মনোস্যাকারাইড। তো এটা হচ্ছে পলিস্যাকারাইড, এটা হচ্ছে মনোস্যাকারাইড। তো আশা করি বুঝছো, তুমি ইটের উদাহরণ দিয়ে মনে রাখলে ওইটা তোমার জন্য বেটার হবে। তো আমরা হইতেছে মনোস্যাকারাইড কি এটা বুঝলাম, যেটা ক্ষুদ্রতম গাঠনিক একক। এখন মনোস্যাকারাইডের টাইপগুলো হচ্ছে আমরা দেখব। মনোস্যাকারাইড কয় কার্বনের তৈরি এটার উপর ডিপেন্ড করে একটা ক্লাসিফিকেশন আমরা ফার্স্টে দেখি। সো মনোস্যাকারাইডের একটা কার্বনের রেঞ্জ আছে, এটা এমসিকিউর জন্য তোমাদের দরকার। এটা হচ্ছে 3 থেকে 10 কার্বন। তো তোমার যদি বলে একটা মনোস্যাকারাইডের মধ্যে সর্বনিম্ন কয়টা কার্বন থাকতে পারে, তাহলে এটা হচ্ছে 3 কার্বন। সর্বোচ্চ কয়টা কার্বন থাকতে পারে, এটা হচ্ছে 10 কার্বন। তো যেটার মধ্যে 3 কার্বন থাকবে ওই মনোস্যাকারাইডকে আমরা বলবো হচ্ছে ট্রায়োজ। ট্রাই মানে 3, তাই না? ওই ট্রাই থেকে আসছে ট্রায়োজ। যেটার মধ্যে 4 কার্বন থাকবে এটাকে বলবো হচ্ছে আমরা টেট্রোজ। টেট্রা মানে 4। দেন যেটার মধ্যে 5 কার্বন থাকবে এটাকে কি বলবো আমরা পেন্টোজ। যেটার মধ্যে 6 কার্বন থাকবে এটাকে বলবো হচ্ছে আমরা হেক্সোজ। তো আশা করি বুঝছো, এখানে হইতেছে কার্বন সংখ্যার উপর ভিত্তিতে আমরা ভাগ করি। তো এখান থেকে যেটা আমাদের লাগবে সেটা হইতেছে এদের উদাহরণগুলো। তো উদাহরণ আমরা অলরেডি 2টা দেখে ফেলছি। সেই 2টা হইলো হইতেছে এই যে এখানে এটা দেখো, এখানে হইতেছে আমরা দেখছি কি একটা 3 কার্বনের অ্যালডিহাইড থেকে একটা কার্বোহাইড্রেট তৈরি হইতেছে। এই কার্বোহাইড্রেট যেটা তৈরি হয়েছে এখানে এটাকে আমরা বলি গ্লিসারঅ্যালডিহাইড। তো গ্লিসারঅ্যালডিহাইড নাম তোমার জটিল রাখলে ওইটা আপাতত মাথায় রাখার দরকার নেই। তুমি জাস্ট দেখো এখানে কয়টা কার্বন আছে, এখানে 3 কার্বন আছে, তাই না? তো এটা হচ্ছে 3 কার্বনের একটা মনোস্যাকারাইড বা 3 কার্বনের একটা কার্বোহাইড্রেট। তো এই জিনিসটার মধ্যে যেহেতু 3টা কার্বন আছে, তো এটাকে আমরা বলতে পারি কি ট্রায়োজ। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি ট্রায়োজ। সেম এখানেও দেখো 3টা কার্বন আছে এই কার্বোহাইড্রেটের মধ্যে, তো এটা হইতেছে একটা ট্রায়োজ। তো কার্বন সংখ্যার ভিত্তিতে মনোস্যাকারাইডের যে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ করা, এটা আশা করি বুঝছো।
এখন এখানে আরেকটা ক্লাসিফিকেশন আমাদের লাগবে যে মনোস্যাকারাইড অ্যালডোজ না কিটোজ, এটা দুই টাইপের হইতে পারে, একটা হচ্ছে অ্যালডোজ আরেকটা হইতেছে কিটোজ। তো আমরা প্রথমেই বললাম যে যে সকল অ্যালডিহাইড বা কিটোন যৌগে হাইড্রোক্সিল মূলক থাকবে তাদেরকে আমরা বলবো কার্বোহাইড্রেট, তাই না? তো এখন এই জায়গায় অ্যালডিহাইড থেকেও এটা তৈরি হতে পারে, আবার কিটোন যৌগ থেকে এটা তৈরি হতে পারে। যেরকম ধরো এখানে আমরা প্রথমে দেখছি কি এইটা অ্যালডিহাইড ছিল, অ্যালডিহাইড থেকে একটা কার্বোহাইড্রেট তৈরি হয়েছে, তাহলে এই কার্বোহাইড্রেটটা কি হবে? এটা অবশ্যই হবে একটা অ্যালডোজ কার্বোহাইড্রেট। এটা কি বলবো আমরা? একটা অ্যালডোজ, যেহেতু এটা অ্যালডিহাইড থেকে তৈরি হয়েছে। দেন এই জিনিসটাকে হইতেছে আমরা বলবো হচ্ছে একটা কিটোজ কার্বোহাইড্রেট বা কিটোজ শর্করা, কারণ এটা কই থেকে তৈরি হয়েছে? একটা কিটোন থেকে তৈরি হয়েছে। তো আলটিমেটলি এটা কার জাতক বা এটা কই থেকে তৈরি হয়েছে এটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে এটা অ্যালডোজ না কিটোজ, ঠিক আছে? তাহলে আমরা দুইভাবে ক্লাসিফিকেশন নিয়ে আসতে পারি, একটা হইতে পারে কি কিটোজ, একটা হইতে পারে অ্যালডোজ। আর একটা ক্লাসিফিকেশন কি হইতে পারে? কার্বন সংখ্যার ভিত্তিতে, যে মনোস্যাকারাইডের মধ্যে কয়টা কার্বন আছে, আর কার্বনের রেঞ্জ কত থেকে কত হবে? 3 থেকে 10 কার্বনের মধ্যে। আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে সবার কাছে। এরপরে আমরা মনোস্যাকারাইডের উদাহরণগুলো আরও কিছু দেখি। যেরকম ধরো তোমার ফার্স্টে আমরা একটা স্ট্রাকচার আঁকাইলাম, এখানে 4 কার্বনের, দেন এখানে একটা অ্যালডিহাইড মূলক দিল, দেন হইতেছে এই পাশে আমরা র্যান্ডমলি কিছু জিনিসপাতি বসাই দিই, এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তো এই কার্বন স্ট্রাকচারের মধ্যে দেখো যে 4টা কার্বন আছে, 1 2 3 4, 4টা কার্বন আছে। অ্যান্ড এই জিনিসটার মাথার উপরে একটা অ্যালডিহাইড মূলক আছে, তাই না? একটা অ্যালডিহাইড মূলক আছে আর এখানে 4টা কার্বন আছে। তাইলে আমরা এখান থেকে বলতে পারি কি এটা হইতেছে একটা টেট্রোস টাইপের মনোস্যাকারাইড, আর এটা হইতেছে একটা অ্যালডোজ শর্করা, কারণ এখানে অ্যালডিহাইড মূলক আছে আর 4টা কার্বন আছে। ঠিক আছে, এতটুকু বুঝছো? আর এই জিনিসটার রাসায়নিক নাম হলো এরিথ্রোজ, ঠিক আছে? এরিথ্রোজ। এটা আরো যদি ভালোভাবে বলি এটাকে বলতে হবে ডি এরিথ্রোজ। ডি এরিথ্রোজ কি জন্য বলি? ডি জিনিসটা বেসিক্যালি এখানে মিন কি করে এটা তোমরা অলরেডি জৈব রসায়নে পড়ছো। এখানে আমি তাও একটা জিনিস বুঝাই। এখানে হচ্ছে ধরো এই যে স্ট্রাকচারটা আছে, এটার যে শেষ কার্বন, শেষ কার্বনের আগের কার্বন যেটা আছে, এটা শেষ কার্বন না? শেষ কার্বনের আগের কার্বনে ওইচ গ্রুপ কোন দিকে আছে এটার উপর ডিপেন্ড করবে এটা ডি হবে না এল হবে। এটা যদি ডান দিকে থাকে শেষ কার্বনের আগের কার্বনে, তাইলে এই ওইচ গ্রুপের ডান দিকে থাকার কারণে এটাকে বলবো হচ্ছে আমরা ডি স্ট্রাকচার। বাট এই ওইচ গ্রুপটা বা হাইড্রোক্সিল গ্রুপটা যদি বাম দিকে থাকতো এটার, মানে সাপোজ যদি এইখানে থাকতো, এখানে হাইড্রোজেন থাকতো, তাহলে এটাকে তখন আমরা বলতাম এল স্ট্রাকচার। ঠিক আছে, তো এটাকে বলতাম তখন এল এরিথ্রোজ। আর আমরা প্রথমে যেটা দেখছিলাম ওটা হচ্ছে ডি এরিথ্রোজ। ঠিক আছে, এখন এই জিনিসটা আমরা পরে যাই আবার পড়বো। আর ডি আর এল এর ফুল ফর্ম কি ছিল? ডেক্সট্রো রোটেটরি আর লেভো রোটেটরি। ডেক্সট্রো রোটেটরি মানে কি? যেটা হইতেছে আলোকে ডান দিকে ঘুরাই দিবে, আর লেভো রোটেটরি মানে কি? যেটা আলোকে বাম দিকে ঘুরাই দিবে। তো এটা নিয়ে অনেক প্যাচাল পারছি। এখন হচ্ছে আমরা হেক্সোজের উদাহরণ দিয়ে শুরু করি। এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এটাই অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে আসা প্রথম সিকিউ টপিক। এটাকে স্টার দিয়ে রাখো। তো হেক্সোজের উদাহরণ কি হইতে পারে? হেক্সোজের উদাহরণ হচ্ছে খুবই কমন। আমরা যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, হ্যান ত্যান অনেক কিছু নাম শুনছি, এইগুলোই সবগুলোই হেক্সোজের মধ্যে পড়ে। তো আমরা গ্লুকোজ দিয়ে কাজ শুরু করি আমাদের। তো গ্লুকোজ খুবই ফেমাস একটা হেক্সোজ। তো গ্লুকোজের স্ট্রাকচার আমরা যদি আঁকতে চাই তাহলে হইতেছে আমাদের জানতে হবে দুইটা ইনফরমেশন, যে গ্লুকোজ একটা অ্যালডোজ শর্করা। অ্যালডোজ শর্করা মানে কি? এর মধ্যে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকবে। আরেকটা কি? এটা হচ্ছে হেক্সোজ। হেক্সোজ মানে কি? এটার মধ্যে 6টা কার্বন থাকবে। এই দুইটা ইনফরমেশন নিয়ে চলো আমরা গ্লুকোজ আঁকানোর চেষ্টা করি। তো 6টা কার্বন ধাপা ধাপা একটা পর বসাই দিবা। 6টা কার্বন তুমি প্লেস করে ফেললা। ঠিক আছে, এখন যেহেতু এটা অ্যালডোজ শর্করা, তার মানে এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকবে। আর আমরা আগে থেকে জানি অ্যালডিহাইড গ্রুপ সবসময় কই থাকে? 1 নাম্বার কার্বন থাকে, তাই না? তো 1 নাম্বার কার্বনে আমরা একটা অ্যালডিহাইড গ্রুপ এখানে বসাই দেব। বসাইলাম। এখন বাদ বাকি হাতে কি করব? আমরা এইখানে একটা ট্রিক্স ইউজ করব। এটা হইতেছে অ্যাকচুয়ালি তোমার অফিসিয়াল কোনো ট্রিক্স না, এটা তুমি কাজ চালানোর জন্য মনে রাখতে পারো, যে ডান দিকে সবসময় শুধু ওয়েজ গ্রুপগুলো বসাই দিবা। এদিকে জাস্ট ওয়েজ গ্রুপগুলো বসাই দিয়ে থাকবা।
আপাতত যা আঁকতেছি জাস্ট একটু বুঝতে থাকো, এটা একটা ট্রিক্সের মতো করে বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক বা ভুল এটা আমি পরে বুঝাইতেছি। এখন বাদ বাকি হাতগুলো কি করবে, যেহেতু কার্বনের চারটা হাত ফিল আপ করতে হবে না, তো চারটা হাতের জন্য বাদ বাকি হাতগুলো তুমি হাইড্রোজেন দিয়ে ভরাট করে দিবা। হাইড্রোজেন দিয়ে দিলা, গেল। এতটুকু স্ট্রাকচার আসলো, এতটুকু তুমি অন্যগুলোর ক্ষেত্রে আঁকাইতে পারবা। ধরো হচ্ছে তুমি যদি এর আগে স্ট্রাকচারটা আঁকাইতে, এই যে এই জিনিসটা আঁকাইছি, এটার ক্ষেত্রে যখন আমরা ডি স্ট্রাকচার আঁকাইছি তখন আমরা কিন্তু সেম কাজটাই করছি। এটা যেহেতু একটা অ্যালডোস সুগার, তো আমরা প্রথমে একটা অ্যালডিহাইড গ্রুপ বসাই দিছি, বাদ বাকি কার্বন যে কয়টা থাকে ওই কয়টা বসাই দিছি। যেহেতু এটা টেট্রোস ছিল, তো 4টা কার্বন বসাই দিছি। তারপরে ডান পাশে সবগুলো ওইজ, বাদ বাকি হাতে সব হাইড্রোজেন। এটা ডি স্ট্রাকচারের ক্ষেত্রে। এল এর ক্ষেত্রে আমরা জাস্ট ওই কথাটা মনে রাখবো যে লাস্ট কার্বনে আগে কার্বনে একটু চেঞ্জ হবে। সেম হইতে আমরা এটা ডি গ্লুকোজ আঁকাইতেছি। ডি গ্লুকোজের ক্ষেত্রে ডান পাশে সবগুলো আমরা বসাই দিছি ওএইচ গ্রুপ। এখন এখান থেকে আমাদের একটা জিনিস এতটুকু করার পরে মনে রাখতে হবে, সেটা হইতেছে এখানে যে কার্বন আছে 1 2 3, এই 3 নাম্বার কার্বনে ওএইচ গ্রুপটা ডান দিকে থাকবে না, এটা থাকবে এই দিকে, ঠিক আছে? ওএইচ গ্রুপটা থাকবে বাম দিকে। এখানে থাকবে কি তাইলে? এখানে থাকবে হচ্ছে হাইড্রোজেন। সো আমরা এই জিনিসটা কি জন্য করলাম, এই নাটকটা করার কারণে এই জিনিসটা তোমার মনে থাকবে, বুঝছো? যে জিনিস তুমি একবার ভুল করবা ওই জিনিসটা তোমার লং টার্ম মনে থাকবে। তো তুমিও এমনি ভুল করে একবার শিখো, তাইলে দেখবা তোমারও মনে থাকবে। তো এই জিনিস করতে পারলে তোমার হচ্ছে ডি গ্লুকোজের স্ট্রাকচার আঁকা শেষ। ডি গ্লুকোজ আঁকা তুমি শিখে গেলা। এখন এইখান থেকে তুমি আরেকটা স্ট্রাকচার আঁকাইতে পারবে, সেটা হইতেছে এল গ্লুকোজ। তো এল গ্লুকোজ জিনিসটা হইলো এটা দর্পণ প্রতিবিম্ব। দর্পণ প্রতিবিম্ব বলতে আমরা ধরো আয়নার সামনে যদি দাঁড়াই, তাহলে আমাদের ডান হাত দেখে মনে হয় কি বাম হাত, সেম হয়তো আমাদের বাম হাত দেখে মনে হবে ডান হাত। সো এই যে একটা ট্রান্সপোজিশন হয় বা হচ্ছে সাইড চেঞ্জ হয়, এই জিনিসটা হইতেছে আমরা এখানেও করব। তো এখানে ধরো হচ্ছে আমরা এটার দর্পণ প্রতিবিম্ব যদি আঁকি, এখানে একটু আমরা জায়গা করে নিই। তো এখানে ধরো দর্পণ প্রতিবিম্ব হইলে কি হয়, পাশাপাশি চেঞ্জ হয়, কিন্তু মাঝখানে যা থাকে ওইটা সেমই থাকে। তো আলটিমেটলি মাঝখানে যে কার্বন দণ্ড আছে বা কার্বন চেইন আছে, এইটা যেরকম ছিল ওইভাবেই থাকবে, এটা মাঝখানেই থাকবে। এখানে হাইড্রোজেন, ছয়টা বসাই দিলাম। এখন দেখো এখানে যে স্ট্রাকচারগুলো আছে যেগুলো ডান দিকে আছে এই অণুর, এগুলো থাকবে এই অণুর বাম দিকে। এখানে যা ডান, এখানে তা বাম। এই সাইড চেঞ্জটা তুমি খালি খেয়াল করবে, তাইলে তোমার এল স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। তো এখানে যেগুলো ডান দিকে আছে এগুলো আমরা এখানে বাম দিকে বসাই দেখি কি আসে। তাহলে এটা যেহেতু এখানে 2 নাম্বার কার্বনের ডান দিকে ওইচ আছে, তাহলে এটার বাম দিকে 2 নাম্বার কার্বনে ওইচ আসবে। এটা যেহেতু 3 নাম্বার কার্বনের ডান দিকে এইচ আছে, তাহলে এটা 3 নাম্বার কার্বনে বাম দিকে এইচ আসবে। তোমাদের যদি নাম্বারিং বুঝতে অসুবিধা হয় আমি লিখে রাখি নাম্বারিংগুলো। এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। দেন এইটার হচ্ছে 4 নাম্বার কার্বনে ডান দিকে ওইচ আছে, তাহলে এটার 4 নাম্বার কার্বনে বাম দিকে ওইচ বসবে। এটার 5 নাম্বার কার্বনে ডান দিকে ওইচ আছে, এটা 5 নাম্বার কার্বনে বাম দিকে ওইচ বসবে। সেম হইতে 6 নাম্বার কার্বনের ক্ষেত্রে তুমি সেম কাজটা করতে পারো। এটা তোমার দেখানোর দরকার নেই ওইভাবে। এই প্রান্তীয় কার্বনগুলোর ক্ষেত্রে হচ্ছে তুমি ডিরেক্ট এভাবে লিখে দিতে পারো যে CH2OH, ঠিক আছে? এইটা তুমি ডিরেক্ট একবারে লিখে দিতে পারো। আমরাও সেম কাজই করি, বইয়ে CH2OH এইভাবে লেখা আছে, আমরা CH2OH লিখে দিই। এই আমাদের মোটামুটি স্ট্রাকচার হয়ে গেল। এখন বাদ বাকি হাতে কী হবে, তোমার করেসপন্ডিং যা যা বসানো দরকার ওগুলো বসিয়ে দেবো। বেশিরভাগ ক্ষেত্রে হাইড্রোজেন বসবে। এখানে ধরো হাইড্রোজেন বসবে, এখানে তো হাইড্রোজেন বসবে না, এখানে তো হাইড্রোক্সিল গ্রুপ বসবে, বাদ বাকি হাতে হাইড্রোজেন। তো এই স্ট্রাকচারটাকে আমরা কি বলবো, এল গ্লুকোজ। আর এই স্ট্রাকচারটা কি ছিল আমাদের, ডি গ্লুকোজ। তো আশা করি বুঝছো যে কি জন্য একটা আরেকটা দর্পণ প্রতিবিম্ব। তো আলটিমেটলি তুমি যদি ডি গ্লুকোজ আঁকা শিখতে পারো, তাহলে এল গ্লুকোজ আঁকা তোমার জন্য কোনো ব্যাপারই না। এখন ডি গ্লুকোজ আঁকানোর জন্য আমরা কি ট্রিক্স ফলো করবো, যে 6টা কার্বন ধাপা ধাপা একটা পর একটা বসাবো। আর 1 নাম্বার কার্বনে অ্যালডিহাইড গ্রুপ অলওয়েজ বসে, তাই জন্য 1 নাম্বার কার্বনে অ্যালডিহাইড রাখবো। তারপর ডান দিকে সবগুলায় ওএইচ বসবো, বাদ বাকি হাত হাইড্রোজেন দিয়ে ভরিয়ে দিব। অ্যান্ড 3 নাম্বার কার্বনে একটা এক্সেপশন, 3 নাম্বার পাগলা এমনি মনে রাখতে পারো, 3 নাম্বার পাগল, তাই জন্য ওর ওখানে হাইড্রোক্সিল গ্রুপটা অন্যদিকে হবে, ঠিক আছে? তো আমাদের গ্লুকোজ আঁকানো শেষ। এখন এইটা হইতেছে গেল চেইন স্ট্রাকচার, ঠিক আছে? এটাকে বলি আমরা চেইন গঠন বা চেইন স্ট্রাকচার। এখন আমাদের আরেকটা স্ট্রাকচার লাগে, সেটা হইতেছে রিং স্ট্রাকচার। রিং স্ট্রাকচার মানে চাকরি স্ট্রাকচার। এই জিনিসটা
একটা রিং এর মতো গঠন তৈরি করবে, ওইটাকে বলবো হচ্ছে আমরা রিং স্ট্রাকচার। এখন এটা থেকে কিভাবে রিং স্ট্রাকচার তৈরি হয় ওই জিনিসটা তুমি যদি বুঝতে চাও, এটার একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে, ওইটা গিয়ে তুমি দেখে আসতে পারো। আপাতত আমরা এইটা থেকে কিভাবে রিং স্ট্রাকচার তৈরি হয় এই ভিডিওর মধ্যে যাব না, যেহেতু এটা অলরেডি ভিডিও আছে, তুমি লাগলে বা তুমি না পারলে ওইটা দেখে নিও, ওইটা তোমার সিকিউর জন্য আহামরি অত ইম্পর্টেন্ট না। আমরা এখন রিং স্ট্রাকচার যেটা আমাদের সিকিউতে লাগবে ওইটার মধ্যে চাইতেছি। তুমি ওই জিনিসটা বুঝলে একটা লাভ হবে, তোমার রিং স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে না, তুমি ওইটা ওই চেইন স্ট্রাকচার শিখছো ওইটা থেকে মনে রাখতে পারবা। আর আপাতত আমরা না বুঝে মুখস্থ করে মনে রাখি। তো আপাতত 6টা কার্বনের একটা স্ট্রাকচার, তাই না? 6টা কার্বনের স্ট্রাকচার। তো 6টা কার্বনের মধ্যে আমরা 6টা কার্বন আগে প্লেস করি, দেখি রিং স্ট্রাকচারে কেমনে থাকে। তো এখানে হচ্ছে রিং স্ট্রাকচার আবার দুইটা আছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। এই দুইটা স্ট্রাকচার আমরা এখন দেখব। তো ফার্স্টে আমরা কালার চেঞ্জ করে নিই একটু। এখানে একটা কার্বন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, অ্যান্ড এখানে বাইরে আরেকটা কার্বন থাকবে, এই হইতেছে 6টা। এই জিনিস এখানে থাকার দরকার নেই। দেন এখানে এই দুইজনের মাঝখানে একটা অক্সিজেন থাকে, তাহলে এটা কয় নাম্বার কার্বন? এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 5 নাম্বার কার্বন। তো 1 নাম্বার কার্বন আর 5 নাম্বার কার্বনের মাঝখানে একটা অক্সিজেন থাকে, এই অক্সিজেন দিয়ে 1 নাম্বার কার্বন আর 5 নাম্বার কার্বন পরস্পরের সাথে যুক্ত থাকে। দেন এখানে বাদবাকি হাতগুলো যুক্ত করে দাও। এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার কার্বন। আমি তোমাদের আবার বলতেছি, তোমাদের যদি এই স্ট্রাকচার আগে থেকে না বুঝে থাকো বা কীভাবে তৈরি হয় এটা না জেনে থাকো, তাইলে আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসো। এটা যদি দেখো তাইলে তোমার এই জিনিসটা বুঝতে কষ্ট কম হবে, আর তুমি বুঝতে পারবা যে আসলে এটা কেমনে এরকম স্ট্রাকচার তৈরি করতেছে বা কেন এটা তৈরি করলো। না বুঝে মুখস্থ করে একটু আসলে প্যারা, বাট সময় সংকটের জন্য আমার ডিরেক্ট এভাবে দেখাইতে হইতেছে। এখন কার্বন স্ট্রাকচার আমাদের রেডি, এখন বাদবাকি হাতে হাইড্রোজেন আর হাইড্রোক্সিল গ্রুপগুলো বসবে ওই যে আগের মতো। এখন ওই গ্রুপগুলো আমরা বসাবো একটা নির্দিষ্ট বিন্যাসে। ধরো 1 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল গ্রুপের একটা সিগনিফিকেন্স আছে, এটা যদি নিচে থাকে তাইলে এই স্ট্রাকচারটাকে বলবো হইতেছে আমরা আলফা ডি গ্লুকোজ। এটাকে ডি বলতেছি কারণ, আলফা ডি বলার কারণ হলো এটা হচ্ছে ডি গ্লুকোজ থেকে এই চেইন স্ট্রাকচার থেকে এই রিং স্ট্রাকচারটা তৈরি হয়েছে, ঠিক আছে? তাই জন্য এটাকে আলফা ডি গ্লুকোজ বলতেছি। আলফা নামটা কেন আসতেছে? এখানে 1 নাম্বার কার্বনে ওয়েজ গ্রুপটা নিচে আছে। এখন যদি এটা উপরে থাকতো তাইলে কি হইতো? উপরে থাকলে এখানে তোমার আরেকটা গঠন আমরা দেখতাম, সেটাকে বলতাম হচ্ছে আমরা বিটা স্ট্রাকচার। এটা আমরা একটু কপি করি, এটা কপি করলে তাইলে আমাদের সময় বাঁচবে একটু। ধরো এই স্ট্রাকচারের মধ্যে তোমার ওইচ গ্রুপটা 1 নাম্বার কার্বনে আমি নিচে রাখলাম না, এটা হইতেছে আমি করলাম কি উপরে দিয়ে দিতেছি। সাপোজ এটা এতটুকু 1 ছিল, এখানে ওইচ গ্রুপটা আমি উপরে দিয়ে দিছি, তাহলে এই স্ট্রাকচারটাকে তখন আমরা বলবো বিটা ডি গ্লুকোজ। ঠিক আছে? এতটুকু তোমার বোঝা ফান্ডামেন্টালি এখানে খুবই দরকার। তারপরে এখন বাদবাকি হাতে তুমি হাইড্রোজেন আর হাইড্রোক্সিল গ্রুপগুলো বসাতে থাকো। তখন 2 নাম্বার কার্বনে তোমার হাইড্রোক্সিল গ্রুপ নিচের দিকে, 3 নাম্বারের ক্ষেত্রে মনে আছে 3 নাম্বার ছিল পাগল, তো ওইটার ক্ষেত্রে উল্টা দিকে থাকবে, তো এটার ক্ষেত্রে হাইড্রোক্সিল গ্রুপগুলো থাকবে ভিতরের দিকে। 4 নাম্বারও তো ভদ্র মানুষ। 5 নাম্বারের ক্ষেত্রে তো এখানে 6 নাম্বার কার্বন যুক্ত হয়েছে CH2OH। এখন বাদবাকি হাতগুলোতে আমরা কি করব? হাইড্রোজেন বসিয়ে দিব। অলওয়েজ খেয়াল রাখবা যে তোমার কার্বনের 4টা হাত ফিল আপ হইতেছে কিনা। তো তোমার এখানে হাইড্রোজেন বসাইলা, এখানেও হাইড্রোজেন দিয়ে দিলা, এখানেও হাইড্রোজেন দিলা, দেন এই তোমার স্ট্রাকচার রেডি, আর এখানে আরেকটা হাইড্রোজেন দিয়ে দিবা। তাহলে মিলে আলফা ডি গ্লুকোজ রেডি। এইখানে এই হাইড্রোজেনটা দিতে অনেকে ভুলে যাও, এটা একটু মাথায় রাখো। দেন এইখানে আসো, এখান থেকে তোমার বাদবাকি সব স্ট্রাকচারই সেম। এখানে ওইচ খালি উল্টা দিকে থাকবে, বাদবাকি অন্যান্য হাতে এখানে যা যা যেরকম আছে এখানেও তা ওই রকমই থাকবে, ঠিক আছে? তো এখন 1 নাম্বার কার্বনের উপরে যেহেতু হাইড্রোক্সিল গ্রুপ আছে, নিচে তাহলে হাইড্রোজেন। 2 নাম্বারে আগের মতোই এখানে ওইচ, 3 নাম্বারে ভিতরে ওইচ, 4 নাম্বারে বাইরে ওইচ, 5 নাম্বারে তো উপরে 6 নাম্বার কার্বন লেগে আছে, তাহলে এখানে CH2OH। তো আমাদের হাইড্রোক্সিল গ্রুপ বসানো শেষ। এখন বাদবাকি হাতে আমরা কি করব? হাইড্রোজেন বসাই দিব। তো বাদবাকি হাতে হাইড্রোজেনগুলো বসাই দিই। তো এটা হচ্ছে আমাদের বিটা ডি গ্লুকোজ তৈরি হয়ে গেছে। তো আশা করি তোমরা আলফা ডি গ্লুকোজ বিটা ডি গ্লুকোজ আঁকাইতে পারবা। এই স্ট্রাকচারটা একটু মনে রাখবে, এই স্ট্রাকচার আমাদের একটু পরে অনেক কাজে লাগবে। এখন এই স্ট্রাকচার আমাদের রেডি হয়ে গেছে, আর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিও তো দেখবা। এখন আমরা এটার ভিত্তিতে
আরও কিছু জিনিসপাতি পড়বো। তো আলটিমেটলি এই জিনিসগুলো আমরা যেগুলো পড়লাম এগুলো সবগুলো ছিল হচ্ছে মনোস্যাকারাইড। তো মনোস্যাকারাইডগুলো আমরা কি পড়ছিলাম যে কার্বোহাইড্রেটের ক্ষুদ্রতম গাঠনিক একক বা গাঠনিক একক। এখন এই গাঠনিক এককগুলো একটার সাথে আরেকটা বিভিন্নভাবে যুক্ত হয়। তো এরা যখন যুক্ত হয় তখন এরা জটিল জটিল স্ট্রাকচার বা গঠন তৈরি করতে পারে। যখন দুইটা মনোস্যাকারাইড একটার সাথে আরেকটা যুক্ত থাকে তখন ওইটাকে বলি হচ্ছে আমরা ডাইস্যাকারাইড। তো ডাইস্যাকারাইড কি, তোমার দুইটা মনোস্যাকারাইড যদি একটার সাথে আরেকটা যুক্ত থাকে তাইলে এটাকে বলবো হচ্ছে আমরা ডাইস্যাকারাইড। যেরকম ধরো আমাদের খুবই ফেমাস একটা উদাহরণ, সেটা হচ্ছে সুক্রোজ। সুক্রোজ জিনিসটা হইতেছে একটা ডাইস্যাকারাইড, এটা দুইটা জিনিস দিয়ে তৈরি। এটার গঠনিক উপাদান আর এটা কীভাবে গঠিত হয় এটা হইতেছে আমরা একটু পরে দেখব। এরপরে হইতেছে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডের মধ্যে কি আছে? অলিগোস্যাকারাইডের মধ্যে তোমার 3 থেকে 10টা মনোস্যাকারাইড থাকবে, ঠিক আছে? 3 থেকে 10টা মনোস্যাকারাইড মিলে একটা অলিগোস্যাকারাইড তৈরি করে, ঠিক আছে? অলিগোস্যাকারাইড গেল। এরপরে 10টার বেশি যদি তোমার মনোস্যাকারাইড থাকে একটা স্ট্রাকচারে, বা 10টার বেশি যদি মনোস্যাকারাইড একটার সাথে আরেকটা যুক্ত হয়, তাহলে ওইটাকে বলবো হইতেছে আমরা একটা পলিস্যাকারাইড। তো এটা হচ্ছে কত হবে? 10-এর বেশি, ঠিক আছে? 10-এর বেশি হইলে এটাকে বলবো হচ্ছে আমরা পলিস্যাকারাইড। তো এইভাবে মনোস্যাকারাইডগুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করতে পারে। এখন পলিস্যাকারাইডের উদাহরণ কি, অলিস্যাকারাইডের উদাহরণ কি, এগুলো হইতেছে আমরা ধীরে ধীরে এক্সপ্লোর করব। তো আমরা হচ্ছে ডাইস্যাকারাইড দিয়ে আগানো শুরু করি। তো ডাইস্যাকারাইডের মধ্যে আমরা কি বললাম? সুক্রোজ। তো সুক্রোজ বাদে আর কি নাই? সুক্রোজ বাদে আরও অনেক কিছু আছে, কিন্তু আমাদের সিকিউতে সুক্রোজই লাগবে, তো আমরা সুক্রোজটা ভালোভাবে শিখবো। আচ্ছা, সুক্রোজের গাঠনিক উপাদান হলো দুইটা, একটা গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুক্টোজ। বাট দুই টাইপের। একটা হচ্ছে গ্লুকোজের আলফা ডি গ্লুকোজ। তো গ্লুকোজের ক্ষেত্রে লাগতেছে কি? আলফা ডি গ্লুকোজ। অ্যান্ড ফ্রুক্টোজের ক্ষেত্রে লাগতেছে কি? বিটা ডি ফ্রুক্টোজ। বিটা ডি ফ্রুক্টোজ, আলফা ডি গ্লুকোজ, এইভাবে তুমি আলাদা আলাদা করে রাখলা। এখন এই জিনিসগুলো কিভাবে যুক্ত হইতেছে এটা হচ্ছে আমরা স্ট্রাকচার রেখে শিখি। তো আলফা ডি গ্লুকোজের ক্ষেত্রে আমরা কি আঁকাইছিলাম যে 1 2 3 4, এ হচ্ছে 5 নাম্বার কার্বন, এখানে 6 নাম্বার কার্বন। তো জায়গা হইতেছে না, এটা একটু নিচে নামাইতে হবে আমাদের। তো এটা হইতেছে আমাদের আলফা ডি গ্লুকোজের মোটামুটি একটা স্ট্রাকচার। এখানে ওএইচ গ্রুপটা থাকবে নিচে, বাদ বাকি হাত আমরা আপাতত পূরণ করতেছি না, কারণ তুমি জানো কিভাবে আঁকাইতে হয়। তো আমরা অত টাইম ইনভেস্ট করবো না এটার পিছনে। আর আমাদের লাগবে কি একটা বিটা ডি ফ্রুক্টোজ। বিটা ডি ফ্রুক্টোজের তো আমরা গঠন এখনো দেখিনি, তো আমরা হচ্ছে আগে ফ্রুক্টোজটা দেখে আসি, তারপরে হইতেছে আমরা এখান থেকে আবার শুরু করব। তো ফ্রুক্টোজ আমাদের আরেকটা হেক্সোজের উদাহরণ। তো ওই হেক্সোজটা আমরা গ্লুকোজের মতোই পাবো, বাট এখানে ডিফারেন্স হইতেছে এটা একটা কিটোজ শর্করা। তো এটা হচ্ছে একটা কিটোজ অ্যান্ড এটা হইতেছে একটা হেক্সোজ। তো কিটোজ হওয়ার পরেও এটা হইতেছে তাইলে 6 কার্বনে হবে। তো 6 কার্বন আর এটার মধ্যে একটা কিটোন গ্রুপ থাকবে। এতটুকু বেসিক ইনফরমেশন নিয়ে আমরা শুরু করব কিভাবে ফ্রুক্টোজ আঁকাইতে হয়। তো আমাদের 6টা কার্বন যেহেতু আছে, আমরা ধাপে ধাপে একটার পরে একটা 6টা কার্বন বসাই দেব। তো 6টা কার্বন বসাইলাম ধরো। এখন এখানে আমাদের কিটোন গ্রুপ বসাইতে হবে। অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা জানতাম যে এটা হচ্ছে একবারে প্রান্তে থাকবে, মানে 1 নাম্বার কার্বনে থাকবে, কারণ অ্যালডিহাইড গ্রুপ 1 নাম্বার দিয়ে শুরু হয়। বাট এখানে হইতেছে আমরা কিটোনের ক্ষেত্রে 1 নাম্বারে রাখতে পারবো না। 1 নাম্বারে রাখলে তোমার ওই পাশে হাইড্রোজেন চলে আসবে, তো আলটিমেটলি ওইটা অ্যালডিহাইড গ্রুপের মতোই হয়ে যাবে। তো আলটিমেটলি এখানে কিটোন গ্রুপটা থাকবে কোথায়? 2 নাম্বার কার্বনে। দেন এখন বাদ বাকি হাতে তোমার আগের মতো কাজ কারবার করতে হবে। সব ডান দিকে তুমি ওয়েজ গ্রুপ বসাইতে থাকো। তো ডান দিকে ওয়েজ গ্রুপ বসাই দিবা সবগুলাই। দেন বাদ বাকি হাতগুলো তুমি হাইড্রোজেন বসাই দিবা, বাদ বাকি হাতে তাইলে হাইড্রোজেন বসবে। তো এখানে 2টা হাইড্রোজেন একবারে দেখাই দিই। দেন এইখানে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এখানেও 2টা হাইড্রোজেন একবারে দিয়ে দিলাম। এই হইতেছে আমাদের একটা ফ্রুক্টোজ চলে আসলো। বাট এটাও আমাদের সেম কাহিনী, 3 নাম্বার কার্বন পাগলা। 3 নাম্বার কার্বনে ওএইচ গ্রুপটা অন্যদিকে থাকবে। তো আলটিমেটলি এখানে হইতেছে আমরা ভুল করে শিখি। এখানে হইতেছে আমরা একটু ক্রিস ক্রস করি। এখানে ওএইচ গ্রুপ থাকবে না, এখানে থাকবে কি? হাইড্রোজেন। এখানে হাইড্রোজেন থাকবে না, এখানে থাকবে ওএইচ গ্রুপ। তো এই স্ট্রাকচারটাকে হইতেছে আমরা বলবো কি তাইলে? ডি
ফ্রুক্টোজ। আচ্ছা, আবার তো সেম বলি করলাম, এখানে হাইড্রোজেন হবে, এখানে OH গ্রুপ থাকবে। তো এখানে ডি ফ্রুক্টোজ আমরা স্ট্রাকচারটা পাইলাম। এটা ডি ফ্রুক্টোজ কনফার্মেশন হওয়ার জন্য আরেকটি জিনিস তুমি করতে পারো যে লাস্ট কার্বন এটা, তো এই লাস্ট কার্বন আগের কার্বনে দেখো OH গ্রুপটা কোন দিকে আছে, ডান দিকে আছে, তাহলে আলটিমেটলি এটা ডি ফ্রুক্টোজ। এখানে কার্বন নাম্বারিং তুমি করে রাখতে পারো 1 2 3 4 5 অ্যান্ড 6। তো ডি ফ্রুক্টোজ তুমি আঁকাইতে পারলে দেন এখান থেকে এল ফ্রুক্টোজ তুমি ইজিলি আঁকাইতে পারবা। ওইটার ক্ষেত্রে কী করতে হবে, এটার একটা দর্পণ প্রতিবিম্ব তৈরি করতে হবে। দর্পণ প্রতিবিম্ব চলো একটা আমরা ডেমো নিয়ে দেখি। তো 6টা কার্বন পরপর বসাই দেবা, 6টা হয়ে গেল। এখন তুমি এখানে করেসপন্ডিংলি জিনিসপাতিগুলো বসাইতে থাকো। এখানে কি আছে, OH বসাইলা, এখানে এখানে দিলা কিছু একটা, দেন এখানে হাইড্রোজেন আছে, এটার এখানে OH আছে, এটার এখানে OH আছে, দেন এখানে তোমার OH আছে। এখন এই স্ট্রাকচার মোটামুটি হয়ে গেল। এখন বাদ বাকি হাত যে এই জিনিস দিয়ে ভরতে হবে ওইটা তুমি এখানে ভরে দাও। তো এখানে হইতেছে OH, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, এই হইতেছে তোমার এল ফ্রুক্টোজ। তো এল ফ্রুক্টোজ ডি ফ্রুক্টোজ দুইটাই হইলো। এটা হইতেছে আমাদের কি স্ট্রাকচার ছিল, এটা হচ্ছে চেইন স্ট্রাকচার বা চেইন গঠন। এখন আমরা দেখবো হচ্ছে রিং স্ট্রাকচার। রিং স্ট্রাকচার এখানে কেমনে তৈরি হইতেছে, এটারও সেম কাহিনী। তুমি যদি না জানো কেমনে রিং স্ট্রাকচার তৈরি হইতেছে চেইন স্ট্রাকচার থেকে, তাহলে এটা চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসবা, তাহলে তোমার মুখস্থ করতে হবে না অ্যাটলিস্ট যে কীভাবে জিনিসটা তৈরি হইতেছে, তাহলে তুমি ইজিলি এই জিনিসটা বুঝতে পারবা। আপাতত আমরা জাস্ট স্ট্রাকচারটা দেখি। তো এখানে হচ্ছে কার্বন, ধরো এখানে আছে একটা, এখানে একটা অক্সিজেন, এখানে একটা কার্বন, এখানে আরেকটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে আরেকটা কার্বন। দেন এইটার জন্য আমরা 2টা স্ট্রাকচার শিখবো, একটা হচ্ছে আলফা স্ট্রাকচার, একটা হচ্ছে বিটা স্ট্রাকচার। আলফা স্ট্রাকচার বিটা স্ট্রাকচারের ক্ষেত্রে তোমার আগের মতন কাহিনী, উপরে নিচে কিছু না কিছু থাকবে। তো এখানে আমাদের 4টা কার্বন দেখতেছি না, তো আলটিমেটলি আমাদের ছিল কয়টা, 6টা কার্বন। তো 6টা কার্বন কই যায়, এখানে যে 2 নাম্বার কার্বন আছে, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। 2 নাম্বার কার্বনের সাথে আরেকটা কার্বন বাইরে যুক্ত থাকে, আর নিচে আরেকটা হাইড্রক্সিল গ্রুপ থাকবে। এখন 2 নাম্বার কার্বনে হাইড্রক্সিল গ্রুপ যদি নিচে থাকে, তাহলে এই যে ফ্রুক্টোজের গঠন, এটাকে বলবো হইতেছে আমরা আলফা ডি ফ্রুক্টোজ। আলফা ডি কি জন্য বলতেছি, কারণ এটা ডি স্ট্রাকচার থেকে তৈরি হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আলফা ডি ফ্রুক্টোজ। এটা শেষ আমাদের। তারপরে হইতেছে আমরা দেখব কি, তোমার এখানে বাদ বাকি হাতে 3 নাম্বারের ক্ষেত্রে একটু পাগল, তো এটা হইতেছে ভিতরে থাকবে, 4 নাম্বারের ক্ষেত্রে বাইরে, 5 নাম্বারের ক্ষেত্রে তো হাইড্রোজেন একটা থাকবে, আর বাইরে 6 নাম্বার কার্বন যুক্ত থাকবে, CH2OH। তাহলে এটা হচ্ছে আমাদের 5 নাম্বার কার্বন, এটা হচ্ছে 6 নাম্বার কার্বন। 5 নাম্বার লেখা আছে, সমস্যা নেই। এখন এই স্ট্রাকচার গেল। এখন বিটা ডি ফ্রুক্টোজের ক্ষেত্রে আসো। এই ক্ষেত্রে OH গ্রুপটা থাকবে উপরের দিকে, এটার ক্ষেত্রে OH গ্রুপটা ছিল কোথায়, নিচের দিকে, আর এটার ক্ষেত্রে OH গ্রুপটা থাকবে উপরের দিকে। এখন নিচে তাইলে থাকবে কি, CH2OH। এখন 3 নাম্বার কার্বনের ক্ষেত্রে বাদ বাকি সব সেম। এখানে কার্বন নাম্বারিং করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তো এটাকে আমরা কি বলবো, বিটা ডি ফ্রুক্টোজ। তো আমাদের চেইন স্ট্রাকচার রিং স্ট্রাকচার শেষ। তো আমাদের মূলত এই দুইটা জিনিসেরই স্ট্রাকচার দুইভাবে শিখতে হয়, চেইন স্ট্রাকচার রিং স্ট্রাকচার। একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে ফ্রুক্টোজ। তো গ্লুকোজ ফ্রুক্টোজ আমাদের শেষ। আমরা হচ্ছে করতেছিলাম কি, ডাইস্যাকারাইড, যেটা হচ্ছে সুক্রোজ, ওইটা গঠনটা ওইটা এখন হচ্ছে আমরা শিখব। এখন এই জিনিসটা করার কারণে আমরা ওই জিনিসটা ইজিলি বুঝতে পারবো। আর সুক্রোজের মধ্যে আসো, আমাদের আরেকটা কি লাগবে, বিটা ডি ফ্রুক্টোজ। তো বিটা ডি ফ্রুক্টোজ তো আমরা আঁকাইলাম মাত্রই, আমরা এটা এঁকে ফেলি এখানে। এইখানে বিটা যেহেতু, তাইলে OH গ্রুপটা উপরে থাকবে, আর 1 নাম্বার কার্বন কোথায়, বাইরে। 2 নম্বরে OH ভিতরে, 4 নম্বরে OH বাইরে, 5 নম্বরের ক্ষেত্রে নিচে হাইড্রোজেন, বাইরে CH2OH। বাদ বাকি হাতে সবগুলো যাবে কি, হাইড্রোজেন। এটা তোমাদের একবার প্র্যাকটিস করে দেখাইলাম আর কি। আর বাদ বাকি হাতে যদি ফাঁকা থাকে তাহলে হাইড্রোজেন বসাই দিবা আর কি, শেষ।
তো এই যে গঠন যেটা আছে এটা বলতেছি আমরা বিটা ডি ফ্রুক্টোজ। বিটা ডি ফ্রুক্টোজ এটার সাথে কিভাবে যুক্ত হবে, তখন যুক্ত হওয়ার জন্য মূলত যে কাহিনিটা হয় এটা হইতেছে, আমি আগে দেখাই দিই তারপরে স্ট্রাকচারালি কিছু চেঞ্জ করব। এখানে 1 নাম্বার কার্বন কোনটা, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, তাই না? 1 2 3 4 5 6। আর এখানে 1 নাম্বার কার্বন কোনটা, এইটা, এটা 2 নাম্বার, 3 4 5 অ্যান্ড এটা 6। তো এখানে যে বন্ধন গঠন হয়, এখানে দিচ্ছে এইটার 1 নাম্বার কার্বন এটার সাথে যে ওএইচ গ্রুপটা আছে, আর এটার যে 2 নাম্বার কার্বন এটার সাথে যে ওএইচ গ্রুপটা আছে, এরা দুইজন পরস্পর যুক্ত হয়। এরা দুইজন পরস্পর যুক্ত হয়ে কি করবে, এখানে ধরো পাশাপাশি এই দুইটা ওএইচ গ্রুপ রাখলাম, তাহলে এক অণু পানি এখান থেকে তৈরি হয়ে বের হয়ে যাবে। আর এই যে অক্সিজেন যেটা থাকলো, এই অক্সিজেন এই যে 1 নাম্বার কার্বন এই গ্লুকোজের আর এই 2 নাম্বার কার্বন এই ফ্রুক্টোজের, এই দুজনের কানেক্ট করবে। তো আলটিমেটলি এরকম একটা COC বন্ড তৈরি হবে। তো এইটা হইতেছে একটা গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক আছে? তো দুইটা মনোসাইকেট যে বন্ধন দিয়ে একটার সাথে একটা যুক্ত হয়, এটাকে বলি হচ্ছে আমরা একটা গ্লাইকোসাইডিক বন্ড। তো এই বন্ধনটা এইখানে তৈরি হবে। এখন এই জিনিসটা তো আমরা ডিরেক্ট এভাবে লিখতে পারবো না, আমাদের এই জিনিসটা একে বুঝাইতে হবে। তো একে কিভাবে বুঝাবো, এটা একটু মডিফাই করে আমরা দেখাবো। তো মডিফাই কেমনে করতে পারি, এই কার্বন আর এই কার্বনটা পাশাপাশি আনার জন্য আমরা কি করতে পারি, এই জিনিসটা আমরা 180 ডিগ্রি উল্টাই দিতে পারি। মানে জিনিসটা ধরো এইভাবে ছিল, এখন এইভাবে ছিল, এই জিনিসটা আমরা ঘুরাই এইভাবে নিয়ে আসলাম, ঠিক আছে? 180 ডিগ্রি ঘুরাই দিলাম, এমনি ছিল জাস্ট এমনে, ডান থেকে বামে ঘুরাই দিলাম। তো এই জিনিসটা ডান থেকে বামে যদি এইভাবে ঘুরাই দাও, তাহলে তোমার স্ট্রাকচারটা কাইন্ড অফ এরকম দাঁড়াবে। এখানে জায়গা নেই, আমরা নতুন একটা পেজ বানাই এতে আঁকি। তো বিটা ডি ফ্রুক্টোজ তো আমরা শিখছো, বিটা ডি ফ্রুক্টোজ এখন আমরা 180 ডিগ্রি ঘুরাই দিব। তো আলটিমেটলি আমাদের 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, এইটা 5 নাম্বার কার্বন, এখানে মাঝখানে অক্সিজেন। মানে 2 নাম্বার কার্বন ছিল আগে ওই দিকে, এখন নিয়ে এসেছি এইদিকে। এখন 2 নাম্বার কার্বনের সাথে যা যা যুক্ত থাকে ওইটা তুমি খাতায় লিখলে ওইটার সাথে মিলাই দেখো, এখানে আমি ডিরেক্ট লিখে দিব, ওই পৃষ্ঠা যাইতেছি না। তো 2 নাম্বার কার্বনের সাথে যেহেতু এটা বিটা ডি ফ্রুক্টোজ, ওই গ্রুপটা ছিল কোথায়, উপরে। নিচে হইতেছে কি ছিল, CH2OH, যেটা হইতেছে 1 নাম্বার কার্বন। দেন তোমার 3 নাম্বার কার্বনের ক্ষেত্রে তোমার OH গ্রুপ ছিল কোথায়, ভিতরে, এটা 4 নম্বরে, OH গ্রুপ বাইরে, 5 নম্বরের ক্ষেত্রে উপরে CH2OH। এই হইতেছে মোটামুটি গঠন। বাদ বাকি হাতে হাইড্রোজেন থাকবে, ওইটা আমরা এখন আর দেখাই দিচ্ছি না, তুমি এমনিতেই বুঝবা। এখন কথা হইতেছে এই দুইটা স্ট্রাকচার দিয়েই তোমার মোটামুটি হয়ে যায়। ফ্রুক্টোজ দেখাই দিয়ে, ফ্রুক্টোজ তো দেখাইলাম, আর এখন সুক্রোজের সাথে তোমার সুক্রোজ গঠন করতে হইলে ওইখানে যে গ্লুকোজ যেটা আছে, গ্লুকোজটা এনে এর সাথে বসাই দিলে হয়ে যাবে। এখানে এটার OH গ্রুপ আর ওইটার যে নিচে OH গ্রুপটা ছিল ওইটা মিলে একটা সুক্রোজ ফর্মেশন হয়ে যাবে। বাট তোমাদের বইয়ে আর এক স্টেপ গেছে, মানে বইতে এই জিনিসটা উল্টায় OH গ্রুপটা নিচে নামাই দিছে, যাতে হইতেছে তোমার এটার যখন নিচে আছে, এটার 1 নাম্বার কার্বনের নিচে OH গ্রুপটা আছে না, ওইটার জন্য নিচে থাকে। তো এটার জন্য আমরা কি করতে পারি, বইয়ের মতো করার জন্য এই জিনিসটা খাড়া এইভাবে দাঁড়ায় আছে, এই জিনিসটাকে আমরা এইভাবে নিচে ফেলাই দিব। মানে এর মাথা এটা পায়ের কাছে দিব, এর পা তুলে মাথার কাছে দিব, মানে জিনিসটা জাস্ট এইভাবে উল্টাই দিব, ঠিক আছে? জাস্ট উল্টাই দিই। তো উল্টাই দিলে কি হবে, এইখানে যে কার্বন স্ট্রাকচারগুলো আছে, এই কার্বন স্ট্রাকচারগুলো একটা নির্দিষ্ট তলে ছিল, ওই নির্দিষ্ট তলেই থাকবে, এইগুলো কোনো চেঞ্জ হবে না। এইটা এইভাবে ছিল, এটা এইভাবেই থাকবে। বাট এটার উপরে এখানে স্ট্রাকচারটার মধ্যে থাকে কেমনে, কার্বনগুলা এই হাতের মতো একটা তলের উপর থাকবে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, আর এইচ আর ওইচ গ্রুপগুলো এটার সাথে এইভাবে খাড়াখাড়ি অবস্থানে থাকবে, ঠিক আছে? এখানে একটা HOH, এখানে একটা HOH। তো আলটিমেটলি তুমি যখন উল্টাবা তখন এই জিনিসটা যেটা কার্বনের তল ছিল এটা সেমই থাকবে, যেরকম ছিল ওরকমই থাকবে। উল্টাবে কি, এই যে উপরে যেটা ধরো উপরে এখানে OH আছে আর নিচে হাইড্রোজেন আছে, তাহলে OHটা নিচে নেমে আসবে আর হাইড্রোজেনটা উপরে চলে যাবে। সেম ওইতে প্রত্যেকটা কার্বনে এই চেঞ্জটা হবে, ঠিক আছে? তো এখন আমরা কার্বন স্ট্রাকচারটা সেম রাখবো, উপরে নিচে যা যা আছে এদেরকে উল্টাই দিব, তাইলে হইতেছে আমরা যে স্ট্রাকচার চাইতেছি ওই স্ট্রাকচারটা পেয়ে যাব। তো আলটিমেটলি আমরা আগে কার্বন স্ট্রাকচারটা ঠিকঠাক আঁকাই দিই। এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এখানে 5 নাম্বার, এখানে অক্সিজেন। দেন হইতেছে আমরা হাতগুলো উল্টাই দিতেছি। হাতগুলো উল্টানোর ফলে আমরা কি পাইতেছি, আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই। এখানে 2 নাম্বার কার্বনে নিচে চলে আসতেছে OH, আগে ছিল উপরে, দেন এখানে উপরে চলে যাইতেছে, তাহলে CH2OH,
3 নম্বর কার্বন নিচে আসতেছে OH, 4 নম্বর কার্বনে উপরে যাইতেছে OH, 5 নম্বর কার্বনে নিচে নেমে আসতেছে CH2OH। এই মোটামুটি আমাদের স্ট্রাকচার শেষ। এখন এইটার মধ্যে বাদবাকি হাতে তুমি হাইড্রোজেন দিয়ে দাও, তোমার কাজ শেষ। তো বাদবাকি হাতে আমরা এখন হাইড্রোজেন বসাই দিই। তো এই স্ট্রাকচারটা কেমনে তৈরি হইলো আশা করি বুঝছো। এখন এটার সাথে হচ্ছে আমরা আলফা ডি গ্লুকোজ যুক্ত করে দিব, তাইলে হইতেছে আমাদের সুক্রোজের গঠন শেষ। তো এখানে আমরা আলফা ডি গ্লুকোজটা একবার রাখি। এটার নিচে ওয়েজ গ্রুপ ছিল, বাদ বাকি কি হাত আছে ওগুলো তোমাদের বোঝানোর দরকার নেই, তোমরা অলরেডি জানো। তো আলটিমেটলি এই যে তোমার স্ট্রাকচারটা আসতেছে এটার ক্ষেত্রে এটা 1 নম্বর কার্বন ছিল আলফা ডি গ্লুকোজের ক্ষেত্রে। তো এই স্ট্রাকচারটার মধ্যে কি হবে, এখন এই দুজনের মধ্যে একটা বন্ধন তৈরি হবে। কেমনে বন্ধন তৈরি হবে, এখান থেকে তোমার একটা পানির অণু তৈরি হয়ে বের হয়ে যাবে, আর এখানে অক্সিজেন দুইটা এই দুইটা কার্বনকে কানেক্ট করে দিবে। ঠিক আছে, এখানে অক্সিজেন কি করবে, এখানে কার্বন দুইটাকে কানেক্ট করে দিবে। এখানে আমরা একটু মুছে জিনিসটা এডিট করি। এখানে যে বন্ধন তৈরি হইতেছে এটাকে বলতেছি হচ্ছে আমরা একটা গ্লাইকোসাইডিক বন্ধন। এটা আলাদা করে দেখি। আর এটা হচ্ছে তোমার ছিল বিটা ডি ফ্রুক্টোজ। তো এখানে 1 নম্বর কার্বন আর এটা 2 নম্বর কার্বনের মধ্যে একটা সংযোগ তৈরি হইতেছে, এটাকে বলতেছি হচ্ছে আমরা গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক বন্ধন এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, যে মনোস্যাকারাইডগুলোর মধ্যে কোন ধরনের বন্ধন থাকে। তো এটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। ঠিক আছে, তো গ্লাইকোসাইডিক বন্ধনের ক্ষেত্রে আরেকটা এমসিকিউ লাগবে, সেটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হওয়ার সময় কয় অণু পানি নিঃসরণ হয়। তো একটা গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হলে 1 অণু পানি বের হয়ে যাবে। এখানে দেখো কয় অণু পানি বের হয়েছে, 1 অণু বের হয়েছে, তাই না? এখানে একটা OH, এখানে একটা OH, দুইটা OH থেকে একটা H2O বের হয়ে চলে গেছে, একটা অক্সিজেন থেকে গেছে, যেটাই দুইটা কার্বনের মাঝখানে অবস্থান করতেছে। আচ্ছা, তারপরে এখানে আমরা আরেকটা জিনিস এখান থেকে আসতে পারি, সেটা হইলো তোমার ধরো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা বলতে পারি যে CnH2n, এটা হইতেছে মনোস্যাকারাইডের সংকেত। মনোস্যাকারাইডের সংকেত আমরা এটা বলতে পারি। যেরকম ধরো হইতেছে একটা মনোস্যাকারাইড আমরা নিলাম গ্লুকোজ C6H12O6, এইটা দেখো এটা মানতেছে কিনা। এখানে ধরো Cn মানে C6, দেন হচ্ছে তুমি H2O বসাও, এখানে তুমি 6 দাও, তাহলে দেখো এই হাইড্রোজেন 12 হয়ে যেতেছে, অক্সিজেন 6 হয়ে যেতেছে। তো এই জিনিসটা দিয়ে তুমি মনোস্যাকারাইড বুঝাইতে পারো। এখন ধরো তোমার ডাইস্যাকারাইড বলতে বললো এই সূত্র দিয়ে, তাহলে তুমি কি বলবা যে CnH2O(n) সবই ঠিক আছে, বাট 1 অণু পানি বের হয়ে গেছে, কারণ এটা হচ্ছে ডাইস্যাকারাইড তৈরি হইতেছে। ডাইস্যাকারাইড তৈরি হইলে 1 অণু পানি বের হয়, কারণ দুইটা মনোস্যাকারাইড এখানে যুক্ত হইতেছে, দুইটা মনোস্যাকারাইড যুক্ত হইলে 1 অণু পানি বের হয়ে যাবে। তাহলে এটা হবে কি ডাইস্যাকারাইডের সংকেত। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য লাগবে, এটা হচ্ছে ডাইস্যাকারাইডের সংকেত। এখন যদি তোমার ধরো এরকম ডাইস্যাকারাইড মনোস্যাকারাইড এরকম কিছু বললো না, তোমার বললো যে 5টা মনোস্যাকারাইড যুক্ত হয়েছে, তাইলে ওখানে কি হবে, তোমার 5টা মনোস্যাকারাইড যখন যুক্ত হবে তখন ওখানে গ্লাইকোসাইডিক বন্ধন কয়টা হবে, 5 জনের মাঝখানে 4টা বন্ধন থাকবে। এখন 4টা বন্ধন তৈরি হইলে 4 অণু পানি বের হয়ে যাবে। তো 4 অণু পানি বের হয়ে গেলে তুমি কি লিখবে, ওখানে পানির ওখানে লিখবে N-4। তো আশা করি বুঝছো। তো যতগুলা মনোস্যাকারাইড যুক্ত হবে তার চেয়ে একটা কম পানির অণু বের হয়ে যাবে, মানে 5টা মনোস্যাকারাইড যুক্ত হইলে 4টা পানির অণু বের হবে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা গ্লাইকোসাইডিক বন্ধন তৈরিতে 1 অণু পানি নিঃসরণ হয়। আর এখানে আরেকটা এমসিকিউ টপিক আছে, এটা হচ্ছে ক্লিয়ার করলে আমাদের 2টা টাইপ শেষ হয়ে যাবে আপাতত। তো এইটা হচ্ছে জাস্ট এমসিকিউর জন্য দেখাই দিছি। এখানে তোমার বইয়ে একটা সংজ্ঞা দেওয়া আছে, যে সকল যৌগে শুধু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে এবং এদের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত 1:2:1 এই অনুপাতে থাকে, তাদেরকে আমরা বলি কার্বোহাইড্রেট। তো আমরা এই জিনিসটা যদি লিখি তাহলে বলতে পারি যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন এই 3জনই শুধু থাকবে, আর 3জনের অনুপাত কত থাকে 1:2:1। এখন সবাই এটা কি মানে, সবাই এটা মানে না, এই সূত্রে কিছু সীমাবদ্ধতা আছে। তো এইটা থেকে তোমাদের একটা এমসিকিউ দেওয়া, নিচের কোনটি কার্বোহাইড্রেট নয়, বা নিচের কোনটি কার্বোহাইড্রেট, বা নিচের কোনটি কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য ফলো করে না, এরকম অনেক কিছু কোয়েশ্চেন দিতে পারে। তো আমরা কমন কিছু এক্সাম্পল দেখি, যেরকম ধরো আমরা যদি এই উদাহরণটা ইউজ করি, এখানে এখানে কয়টা হাইড্রোজেন হইতেছে, এখানে কার্বন একটা, দেন হাইড্রোজেন
একটা। তো এই গঠনের মধ্যে দেখো কার্বন আছে কয়টা, একটা, হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে একটা। তো এটা 1:2:1 রেশিও মেনটেন করে। আরেকটা উদাহরণ দেখো, CH3COH, এটার মধ্যে কার্বন আছে দুইটা, হাইড্রোজেন আছে চারটা, অক্সিজেন আছে দুইটা। ঠিক আছে, এখন এই যে কন্ডিশন এরা হইতেছে এই শর্ত মানে, আর এদের মধ্যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন ছাড়া আর কেউ নাই। তো আলটিমেটলি এদের কার্বোহাইড্রেট হওয়ার কথা, বাট এরা অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট না। তো আলটিমেটলি এই শর্ত অনুযায়ী আমরা সকল কার্বোহাইড্রেটকে নির্ধারণ করতে পারি না। তো এরা এই শর্ত মানা সত্ত্বেও কার্বোহাইড্রেট হইতে পারে না। তো এইটা তোমার এমসিকিউতে দিবে নিচের কোনটা কার্বোহাইড্রেট না। তো তোমার এইগুলো একটু চিনে রাখতে হবে আর কি। এখন ধরো আরেকটা উল্টা এক্সাম্পল দেখাই। ধরো আমরা একটু আগে যে সুক্রোজ দেখলাম, সুক্রোজের সংকেত হলো এইটা। এখন এই সংকেতে তুমি হইতেছে দেখতেছো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তিনটাই আছে, বাট এরা হচ্ছে 1:2:1 রেশিও মানে না। বাট এটা তো স্টিল একটা কার্বোহাইড্রেট, তাই না? তো আলটিমেটলি এই রেশিও না মানা সত্ত্বেও এই জিনিসটা কার্বোহাইড্রেটের মতো আচরণ করতেছে, বা অ্যাকচুয়ালি এটা কার্বোহাইড্রেট। তো আলটিমেটলি এই সূত্রের বা এই ডেফিনেশনের সীমাবদ্ধতা এইগুলা। তো আলটিমেটলি আমরা মোটামুটি দেখলাম, একটা মোটামুটি ফান্ডামেন্টাল বেসিক ক্লিয়ার করলাম, অনেক বেশি পেছাল পড়লাম, কারণ এইখানে কার্বোহাইড্রেটটা এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক। তো কার্বোহাইড্রেট থেকে এতটুকু শেখার পরে এখন হচ্ছে আমরা এখান থেকে কিছু কোয়েশ্চেন সলভ করব। তো আমরা প্রথমে কোয়েশ্চেন সলভ করবো হচ্ছে এই যে যতটুকু আমরা জ্ঞান অর্জন করলাম এই জ্ঞানের ভিত্তিতে যেগুলা পারা যায়, মূলত মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড। এরপরে হচ্ছে আমরা পলিস্যাকারাইড শিখে পলিস্যাকারাইড একটু পরে সলভ করতেছি। তো আমরা প্রথমে আমাদের প্রথম কোয়েশ্চেনে চলে যাই। এগুলো সব বোর্ড কোয়েশ্চেন আর কি, আমি বোর্ড নাম্বারটা লিখি নাই, এগুলো বোর্ড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো সলভ করলে মোটামুটি তোমাদের একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে যে চ্যাপ্টার থেকে কী টাইপের কোয়েশ্চেন আসে, আর সবচেয়ে বেশি কোয়েশ্চেন যে কার্বোহাইড্রেট থেকেই আসে। ঠিক আছে, তো আমরা এটা শুরু করি। তো এখানে কোয়েশ্চেন বলছে কি, উদ্দীপকের এ অণুটির সৃষ্টি প্রক্রিয়া বর্ণনা করো। তো এটা হইতেছে এ অণু। তো এই অণু হইতেছে, এটা দেখে তুমি কি বুঝতেছো? এটার মধ্যে তুমি ফার্স্টে অবজার্ভ করো, দেখো এখানে একটা চোখের ধাঁধা আছে। এই জিনিসটা একটু বাঁকা করে দিছে, দেখে মনে হইতেছে এটা হচ্ছে একটা হেক্সাগন বা গ্লুকোজের মতো স্ট্রাকচার, যেটা আমরা সচরাচর আঁকি। বাট এখানে দেখো কার্বন কয়টা আছে, কার্বন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা আছে, আর দুইটা কার্বন বাইরে। তার মানে এটা হইতেছে একটা ফ্রুক্টোজ। আর কেমন ফ্রুক্টোজ এটা? এটা হইতেছে আমাদের বিটা ডি ফ্রুক্টোজ না আলফা ডি ফ্রুক্টোজ। এটা দেখার জন্য আমাদের দেখতে হবে যে ওএইচ গ্রুপটা কোথায় আছে। এখন এই কার্বন যদি আমরা 2 নম্বর কার্বন হিসাব করি আর এটা 1 নম্বর কার্বন হিসাব করি, তাহলে এখানে তো ওএইচ গ্রুপই নাই। তাহলে এটা তোমার অবশ্যই 2 নম্বর কার্বন হইতে পারে না। তাহলে 2 নম্বর কার্বন কই আছে? উল্টা দিকে আছে, এইখানে আছে। তো উল্টা দিকে এখানে 2 নম্বর কার্বন আছে, আর এটা এখানে লিখে দিছে। আচ্ছা, এখানে তো সুবিধাই আছে, এখানে তোমার আইডেন্টিফাই করতে হইতেছে না এভাবে। তো আমি যেভাবে বললাম এটা তখন করবা যদি তোমার এখানে 2 নম্বর লেখে না দেয় তখন। আর এখানে 2 নম্বর লেখা আছে, তার মানে এখানে 2 নম্বর গ্রুপের সাথে ওএইচ গ্রুপ ছিল। তো উপরে যেহেতু CH2OH আছে, তার মানে এখানে নিচে ওএইচ গ্রুপটা ছিল। তো নিচে ওএইচ গ্রুপটা আছে, ঠিক আছে। আর এখানে 1 নম্বর কার্বনের সাথে একটা ওএইচ গ্রুপ ছিল, এটাও এখানে একটা বন্ধন তৈরি করে ফেলছে। তো আলটিমেটলি একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ মিলে একটা গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে যুক্ত হয়ে একটা ডাইস্যাকারাইড এখানে তৈরি করছে। এখন এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ কোন ধরনের? এখানে যেহেতু এই গ্লুকোজের স্ট্রাকচার যেটা আমরা দেখতেছি, এইটার ক্ষেত্রে ওএইচ গ্রুপটা নিচে ছিল, কারণ এখানে উপরে হাইড্রোজেন আছে, তাহলে 1 নম্বর কার্বনের নিচে তো ওএইচ গ্রুপই থাকবে অবশ্যই, তাই না? তাহলে এটা কি হবে? আলফা ডি গ্লুকোজ, ঠিক আছে। অ্যান্ড এইটার ক্ষেত্রে ওএইচ গ্রুপ তো নিচে আছে, তাহলে এটা আলফা ডি ফ্রুক্টোজ হওয়ার কথা, তাই না? বাট এখানে হচ্ছে একটা ট্রিক্স আছে। তুমি হচ্ছে একটা জিনিস দেখো, তুমি এর আগে যখন সুক্রোজের গঠন দেখলা, এখানে এখানে তুমি হচ্ছে কই গেল? আচ্ছা, সুক্রোজ উপরে রেখে আসছি আমরা। এখানে জিনিসটা একটু খেয়াল করো, এখানে তুমি যখন 2 নম্বর কার্বনের ওয়েজটা এখানে লাগাইছো, তখন দেখো এইখানে এর কয় নম্বর কার্বন ছিল? 5 নম্বর। এটা 6 নম্বর কার্বন ছিল। 6 নম্বর কার্বনটা নিচের দিকে ছিল, ঠিক আছে। বাট তোমার যখন হইতেছে তুমি একবারে অরিজিনালি সবার প্রথমে যখন বিটা ডি ফ্রুক্টোজ আগাইছিলা, তখন ওই স্ট্রাকচারটা একটু যদি মনে করো, এখানে স্লাইডটা কই, এখানে বিটা ডি ফ্রুক্টোজ, এটার ক্ষেত্রে দেখো 6 নম্বর কার্বন কিন্তু উপরের দিকে ছিল। তো 6 নম্বর কার্বন এখানে যেহেতু তুমি দেখতেছো নিচের দিকে আছে, 6 নম্বর কার্বন যেহেতু নিচের দিকে আছে, তাইলে এটা মিন করতেছে কি? এটা হচ্ছে আমাদের এই স্ট্রাকচারটা, ঠিক আছে। তাইলে এই স্ট্রাকচারটা আলটিমেটলি একটা বিটা ডি ফ্রুক্টোজ, ঠিক আছে।
তো 6 নম্বর কার্বনের দিকে খেয়াল রাখবা। তো এখানে ওএইচ গ্রুপ নিচে থাকা সত্ত্বেও 6 নম্বর কার্বন যেহেতু নিচে আছে, এটা দেখে আমরা বুঝতেছি যে এটা একটা বিটা ডি ফ্রুক্টোজ, ঠিক আছে। তো বিটা ডি ফ্রুক্টোজ এটা আইডেন্টিফিকেশন আমরা করে ফেললাম। এখন এই জিনিসটা তুমি এমনি বলতে পারো যে ভাই একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ আছে, এটা নিয়ে তো মাথা ব্যথা করার কি দরকার? আসলে মাথা ব্যথা করার দরকার নাই, বাট স্টিল তোমার যদি সন্দেহ থাকে যে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন যদি দিয়ে দেয় এটার ভিত্তিতে যে কিছুই চেনা যাইতেছে না, তুমি কিছু পাইতেছো না, কেমনে কি করবা, তখন তুমি এইভাবে একটু ইনভেস্টিগেশন করবা। ওইটা বোঝানোর জন্য এত পেঁচাল পারলাম। তাছাড়া তুমি এমনিতেই বুঝতেছো আশা করি, এখানে আলফা ডি গ্লুকোজ, এটা দিলে বিটা ডি ফ্রুক্টোজ, বা একটা গ্লুকোজ আর ফ্রুক্টোজ দিয়ে হবেই কি, সুক্রোজই তো হবে, তাই না? তোমার বইয়ে আসেই বা কতটুকু জিনিস। তো ওইটা একটু অ্যানালাইসিস দেখালে আপাতত হচ্ছে আমরা কাজ শুরু করি। তো বিটা ডি ফ্রুক্টোজ, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি ফ্রুক্টোজ দুইটা মিলে হইতেছে এখানে তৈরি করতেছে সুক্রোজ। তাইলে হচ্ছে এই এ অণু যেটা, এটা হইতেছে আমাদের সুক্রোজ। তো এখন এখানে বলছে কি আমাদের উদ্দীপকে এই অণুটির সৃষ্টি প্রক্রিয়া বর্ণনা করো। তো তুমি এইভাবে বন্ধনগুলো তৈরি করে দেখাই দিবা যে কিভাবে সুক্রোজ ফর্মেশন হয়, যেটা হইতেছে আমরা এতক্ষণ করলাম। তো সুক্রোজের ক্ষেত্রে তুমি দেখাবা যে এক অণু তোমার আলফা ডি গ্লুকোজ আর এক অণু বিটা ডি গ্লুকোজ একটার সাথে একটা যুক্ত হবে। কেমনে যুক্ত হবে? একটা 1 নাম্বার কার্বন মানে আলফা ডি গ্লুকোজের 1 নাম্বার কার্বন অ্যান্ড বিটা ডি ফ্রুক্টোজের 2 নাম্বার কার্বন, এদের যে উইচ মূলকগুলো আছে এগুলা পরস্পর যুক্ত করে একটা গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি করবে, এবং বন্ধন তৈরি হতে এক অণু পানি অপসারিত হবে, আর এখানে অক্সিজেন লিঙ্কেজ দিয়ে 2টা কার্বন যুক্ত থাকবে, যেটাকে বলে দিচ্ছি আমরা গ্লাইকোসাইডিক বন্ধন। তো এই গঠনগুলো তুমি একে একে দেখাই দিবা, তাইলে তোমার মোটামুটি এই কোশ্চেনে অ্যান্সার হয়ে যাবে। তো এইটা নিয়ে অত প্যারা খাওয়ার দরকার নেই, আর এটা বেশি লেখার সময় পাবে না, সুক্রোজ আঁকতে আঁকতে তোমার বেশ সময় চলে যাবে। আর বিটা ডি ফ্রুক্টোজ, আলফা ডি ফ্রুক্টোজ একটু সাবধানভাবে আঁকাবা। আর আমি যত স্ট্রাকচারটা দেখাইলাম, মানে যে এখানে সুক্রোজ গঠন করার সময় দিচ্ছে আমি যে জিনিসপাতিগুলো দেখাইছি তোমার, এতগুলো স্ট্রাকচার তোমার আঁকাইতে হবে না। এখানে সুক্রোজের ক্ষেত্রে ধরো আমি তোমার এই বিটা ডি ফ্রুক্টোজ 3বার আঁকাইছি, এটা আঁকাইছি জাস্ট তোমার বোঝানোর জন্য, তোমার পরীক্ষা লেখার জন্য না। তুমি হইতেছে এইখানে আলফা ডি গ্লুকোজ আঁকবা, বিটা ডি ফ্রুক্টোজ রাফে কোনো মতো একটু প্র্যাকটিস করে নিবা, দেন হইতেছে ফাইনালি জিনিসপাতি এখানে আঁকাবা, তারপরে স্টেপে এই দুইজন যোগ করে দিবা। আগে এই দুইটা আঁকাবা, তারপরে স্টেপে দুইজনের যোগ করে এখানে মাঝখানে অক্সিজেন বসাই দিবা। এই দুইটা স্টেপে তুমি এই জিনিসটা আঁকায় ফেলবা, আর এইখানে যতটুকু আমি মুখে বললাম একটু আগে অতটুকু লিখে দিবা, তোমার কোয়েশ্চেন সলভ ডান। আচ্ছা, তাইলে হইতেছে আমাদের এখানে ডাইস্যাকারাইডের কোয়েশ্চেন একটা গেল। এরপরে কোয়েশ্চেনে আসো, বলছে কি বাদল বৈজ্ঞানিক দ্রব্যাদির দোকান হতে এ এবং বি রাসায়নিক পদার্থ সমৃদ্ধ দুটি প্যাকেট কিনলো। এ আর বি হইতেছে এখানে আমাদের ভ্যারিয়েবল। এ এবং বি প্যাকেটে প্রাপ্ত রাসায়নিক পদার্থ যথাক্রমে 6 কার্বন বিশিষ্ট অ্যালডোজ এবং কিটোজ সুগার। ঠিক আছে, তাইলে আমরা 6 কার্বনের একটা অ্যালডোজ সুগার পাইছি, একটা হচ্ছে কিটোজ সুগার, একটা হচ্ছে অ্যালডোজ সুগার। তো এ হইতেছে অ্যালডোজ আর বি হইতেছে কিটোজ, আর দুইজনই হইতেছে 6 কার্বনের। ঠিক আছে, তারপরে কি বলছে, পদার্থ দুইটি আইসোমার হলেও প্রথমটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয়, দ্বিতীয়টি সরাসরি উৎপন্ন হয় না। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যদি উৎপন্ন হয় তাহলে আর কি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তৈরি হয় গ্লুকোজ। তাহলে এইটা যে অ্যালডোজ, তাহলে এইটা কি হবে, এটা হইতেছে গ্লুকোজ। আমরা আগে থেকেই জানি গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোজ শর্করা, মানে এটা অ্যালডিহাইড থেকে তৈরি হয়। তাহলে এইটা যে কিটোজ, এটা যেহেতু গ্লুকোজের আইসোমার, তাহলে এটা কি হবে, গ্লুকোজের কিটোজ আইসোমার কে ফ্রুক্টোজ। তো হইতেছে বি হচ্ছে ফ্রুক্টোজ। তা আমরা এ আর বি কি এটা আইডেন্টিফাই করে ফেললাম। এখন আমাদের কোয়েশ্চেনে আসো, এ এবং বি প্যাকেটে বস্তুতে প্রাপ্ত রাসায়নিক পদার্থ গাঠনিক সংকেত সহ বর্ণনা করো। এখন এইখানে তোমার আর কি বলবো, গাঠনিক সংকেত তুমি বর্ণনা করো। গ্লুকোজ আর ফ্রুক্টোজ তো এইখানে আমরা এখানে শিখলামই, এখন এইগুলো তুমি গাঠনিক সংকেত অনুযায়ী বর্ণনা করবা, শেষ। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার শেষ। তো আলটিমেটলি আমাদের এখানে ফান্ডামেন্টালি মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড থেকে কোশ্চেন আসে কি, ডাইস্যাকারাইড মনোস্যাকারাইডের এগুলো গঠন লাগবে, দেন হইতেছে তোমাদের এখান থেকে এই দুইজন যুক্ত হয়ে কিভাবে একটা সুক্রোজ তৈরি হয় এটাও দেখবে। তোমরা হইতেছে বইয়ে যদি দেখো তাইলে ওখানে সেলোবায়োস ম্যালটোজ এগুলা গঠন দেখাইছে, ওগুলা সিকিউতে আসে না, ওগুলো তুমি দেখতে পারো একবার। এখানে যা কিছু বুঝাইছি এতটুকু জ্ঞান দিয়ে তুমি যদি ওইটা দেখো তাহলে ওইটা তোমার কাছে জল ভাত লাগবে, ওইটা তোমার কাছে কোনো প্যারাই নেই। আচ্ছা, এরপরে হইতেছে আমরা পরের কোয়েশ্চেনে যাই। পরের টপিকটা হইতেছে তোমার পলিস্যাকারাইডের। তো পলিস্যাকারাইডের জন্য আমাদের যে বেসিকগুলো লাগবে, যে আন্ডারস্ট্যান্ডিংগুলো লাগবে, এগুলো হইতেছে আমরা ক্লিয়ার করে নিই,
দেন এই টপিকে যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো হচ্ছে আমরা এখন সলভ করবো তারপরে। আচ্ছা, এখন হচ্ছে আমরা জানি যে পলিস্যাকারাইড অনেকগুলো মনোস্যাকারাইড যখন যুক্ত হয়, মানে 10টার উপরে যখন মনোস্যাকারাইড একটার সাথে একটা যুক্ত হয় গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে, তখন একটা পলিস্যাকারাইড তৈরি হয়। আর যখন 3টা থেকে 10টা মনোস্যাকারাইড একটার সাথে আরেকটা যুক্ত হয় তখন একটা অলিগোস্যাকারাইড তৈরি হয়। তো অলিগোস্যাকারাইডের ধরো একটা উদাহরণ আমরা দেই, অলিগো। অলিগো এই কথাটার একটা মিনিং আছে, ঠিক আছে? অলিগো এই জিনিসটার নামের অর্থ হইতেছে কম বা স্বল্প, ঠিক আছে? তো কম মনোস্যাকারাইড বুঝাইতেছে। তো 3 থেকে 10টা মনোস্যাকারাইড এখানে থাকবে। তো এখানে একটা উদাহরণ হইতে পারে কি, র্যাফিনোজ। র্যাফিনোজের সংকেত হচ্ছে C18 32 অক্সিজেন 16। এই জিনিস যদি ভাঙো তাহলে 3টা জিনিস আমরা পাই। একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে ফ্রুক্টোজ, আর একটা হচ্ছে গ্যালাক্টোজ। এই তিনজনই হইতেছে এক একটা 6 কার্বনের মনোস্যাকারাইড। আর 3টা মনোস্যাকারাইড একটার সাথে একটা যুক্ত হয়ে এখানে র্যাফিনোজ তৈরি করছে। তো আলটিমেটলি 3টা মনোস্যাকারাইড এখানে যুক্ত হয়েছে, তাই না? তো এই 3টা মনোস্যাকারাইড গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে যুক্ত হয়ে এখানে র্যাফিনোজ নামে অলিগোস্যাকারাইড তৈরি করছে। তো একটা উদাহরণ বুঝছো। এখন হচ্ছে আমাদের যেটা সিকিউতে লাগবে সেই পলিস্যাকারাইডের স্ট্রাকচারে আমরা চলে যাই। পলিস্যাকারাইডের মধ্যে অনেকগুলা আছে জিনিসপাতি। আমরা মূলত পড়ব 2টা জিনিস, স্টার্চ এবং সেলুলোজ। এই দুইজনে গঠন আমাদের খুবই দরকার। তো স্টার্চ দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, স্টার্চ নিয়ে কিছু ইনফরমেশন তোমার জেনে রাখা দরকার। পলিস্যাকারাইড হইতেছে আমরা যেটা পড়ছি এটা হচ্ছে 2 ধরনের হইতে পারে। পলিস্যাকারাইড হচ্ছে তোমার 2 ধরনের হইতে পারে। একটা হইতে পারে কি তোমার গাঠনিক পলিস্যাকারাইড, আর একটা হইতেছে সঞ্চয়ী। গাঠনিক পলিস্যাকারাইড মানে কি, যেটা হইতেছে কোন একটা গঠন তৈরি করে। ধরো একটা পলিস্যাকারাইড আছে যেটা হইতেছে সেলুলোজ। সেলুলোজ তুমি কই পাইছো? গাছের কাণ্ডে পাইছো, তাই না? গাছের কাণ্ড এটা তৈরি করতেছে, দেন হচ্ছে গাছের পাতা, হ্যান ত্যান যা কিছু আছে সব কিছুর মধ্যে সেলুলোজ আছে। তো এটা হচ্ছে গাছের একটা গঠন তৈরি করতেছে বা গাছের একটা গাঠনিক স্ট্রাকচার হিসেবে কাজ করতেছে। তো যেই পলিস্যাকারাইডগুলো একটা গঠন তৈরি করতেছে বা যেরকম কোষপ্রাচীর তৈরি করতে পারে, আবার এইগুলোকে বলে দিতেছে আমরা গাঠনিক পলিস্যাকারাইড। এগুলো কে কে আছে? সেলুলোজ আছে, হেমিসেলুলোজ আছে, এরকম আরও অনেকে আছে। আর যে সেলুলোজ বাদে যে স্ট্রাকচারগুলো আছে পলিস্যাকারাইডের মধ্যে, এগুলো হইতেছে খাদ্য সঞ্চয় করে। যেরকম তুমি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তৈরি করতেছে গ্লুকোজ, এই গ্লুকোজটা একটার সাথে একটা যুক্ত করে আলটিমেটলি তৈরি হইতেছে কি স্টার্চ। এই স্টার্চ উদ্ভিদ দেহ জমা রাখতেছে, তাই না? আর পরে মানুষের দেহে স্টার্চ তো জমা থাকে না, মানুষের দেহে গ্লুকোজগুলো একটার সাথে একটা যুক্ত হয়ে তৈরি করে গ্লাইকোজেন। দেন গ্লাইকোজেন এখানে জমা থাকে। তো স্টার্চ দেন হচ্ছে গ্লাইকোজেন, এই জিনিসগুলো হইতেছে সঞ্চয়ী পলিস্যাকারাইড। তো সঞ্চয়ী আর গাঠনিক এই 2টা জিনিস তুমি এমসিকিউর জন্য মনে রাখবে। এটা তোমার উদ্দীপক চিনতে তোমার সাহায্য করবে। তো আলটিমেটলি এটা গেল। এখন হচ্ছে আমরা স্টার্চের গঠনে আসি। তো স্টার্চ একটা পলিস্যাকারাইড, এটা কি দিয়ে তৈরি? স্টার্চ হইতেছে তোমার তৈরি হইতেছে আলফা ডি গ্লুকোজ দিয়ে। কতগুলো আলফা ডি গ্লুকোজ? আমরা তো বলছিলাম পলিস্যাকারাইড কখন হবে, যখন 10টার বেশি থাকবে তখনই হইতেছে একটা পলিস্যাকারাইড তৈরি হবে। তো আলটিমেটলি এখানে পলিস্যাকারাইডগুলো আমরা সাধারণত যেগুলো দেখি এগুলো কয়েক হাজার মলিকুল সাধারণত যুক্ত থাকে, আবার 10টা 20টাও থাকে। তো এইখানে যেটা আছে এখানে হচ্ছে তোমার আলফা ডি গ্লুকোজ এরকম 1200 থেকে 6000-এর মতো অণু একটার সাথে একটা যুক্ত হয়ে একটা স্টার্চ তৈরি করে, ঠিক আছে? তখন আলফা ডি গ্লুকোজ তো আমরা আঁকানো শিখছি। এখন আলফা ডি গ্লুকোজ দিয়ে হইতেছে আমরা কিভাবে স্টার্চ পাই ওই জিনিসটা দেখবো। তো আলফা ডি গ্লুকোজ চলো আমরা আগে একটা আঁকি। তো আলফা ডি গ্লুকোজ আঁকার ক্ষেত্রে হচ্ছে আমাদের 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন অ্যান্ড উপরে 6 নম্বর কার্বন CH2OH। দেন এইখানে 5 নম্বর কার্বন আর 1 নম্বর কার্বনের মাঝখানে একটা অক্সিজেন। দেন এখানে কি আসবে? একটা OH, যেহেতু এটা আলফা ডি গ্লুকোজ আমরা আঁকাইতেছি তাহলে OH গ্রুপটা কই থাকবে? নিচে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, OH গ্রুপ নিচে গেল। দেন এটা 2 নম্বর কার্বন, নাম্বারিং একটা দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা 5, এটা হইতেছে 6।
2 নম্বর কার্বনে OH গ্রুপ নিচে, 3 নম্বর কার্বনে OH গ্রুপ ভিতরে, 4 নম্বর কার্বনে OH গ্রুপ বাইরে। ঠিক আছে, এখন বাদ বাকি হাতে তুমি হাইড্রোজেন বসাই দাও। এগুলো জিনিসপাতি তোমরা অলরেডি দেখছো একবার, তো প্যারা নেই। তো হচ্ছে আমাদের আলফা ডি গ্লুকোজ একটা স্ট্রাকচার তৈরি আসলো। এখন এরকম অনেকগুলো স্ট্রাকচার একটার সাথে একটা যুক্ত হয়ে তৈরি করবে হইতেছে একটা স্টার্চ। তো আমরা হইতেছে এর পাশাপাশি দুইটা স্ট্রাকচার এখানে আঁকাবো। এখানে দুইটা স্ট্রাকচার যদি আঁকাই তাহলে হচ্ছে ধরো এখানে আমি কার্বন কাঠামোটা আঁকাই দিছি। এইটা হইতেছে 1 নম্বর কার্বন। তো এখানে হইতেছে OH নিচে, 2 নম্বরে OH নিচে, 3 নম্বরে OH ভিতরে, 4 নম্বরে OH বাইরে। ঠিক আছে, আমি শুধু কার্বন স্ট্রাকচারটা দেখাই দিচ্ছি, পুরোটা তোমরা নিজেরা আঁকাই নিও। আচ্ছা, এখানে হইতেছে সেম কাহিনী আবার করো। এখানে OH নিচে, দেন হইতেছে এখানে কি হবে 2 নম্বরে OH নিচে, 3 নম্বরে OH ভিতরে অ্যান্ড 4 নম্বরে OH নিচে। ঠিক আছে, এখন এই ঘটনাগুলো ঘটায় ফেললা তোমরা। এখানে হচ্ছে এটা 1 নম্বর কার্বন, কার্বন নাম্বারগুলো বসাই দিই, এটা কাজে লাগবে। 3 4 দেন 5, এখানে 6 নম্বর থাকবে। বাদ বাকি হাতে হাইড্রোজেন বসবে, ওইটা আমরা এখানে বসাই দিছি না। এটা 2 3 4, এখানে 5 আর এখানে 6 নম্বর কার্বন থাকবে। এখন তুমি এখানে বন্ধন কেমনে তৈরি করবা? বন্ধন এখানে হবে কি, এখানে যে OH গ্রুপগুলো যেগুলো পাশাপাশি অবস্থান করতেছে এদের মাঝখানে বন্ধন তৈরি হবে। এখানে বন্ধন কেমনে তৈরি হয়, এখানে তোমার OH গ্রুপগুলো থেকে দুইটা পাশাপাশি একটার সাথে একটা যুক্ত হয়ে এক কোনো পানি তৈরি করে বের হয়ে চলে যাবে। ঠিক আছে, এক কোনো পানি তৈরি করে বের হয়ে চলে যাবে। তো আলটিমেটলি এই পাশে যেটা আছে এটার মধ্যে সেম কাহিনী দেখবা, এক কোনো পানি তৈরি করে এরা বাইরে বের হয়ে চলে গেছে। তাহলে আলটিমেটলি আছে কি, এখানে অক্সিজেন দুইটা কার্বনের মাঝখানে পড়ে থাকবে। তো আলটিমেটলি কার্বন দুইটা তুমি এখানে বসাই দাও। তো এই জিনিস দিয়ে তোমার স্টার্চের গঠন বা স্টার্চের ফর্মেশন হয়ে গেল। তো এই গঠনটাকে হইতেছে আমরা বলতে পারি যে হইতেছে একটা পলিস্যাকারাইড, বাট এইটা তোমার 3টা আছে খালি, তাই না? তো এটাকে তুমি কেমনে পলিস্যাকারাইড বলতে পারো? তো পলিস্যাকারাইড বোঝানোর জন্য তোমার কিছু করতে হবে। তো ওইটা বোঝানোর জন্য হইতেছে আমরা করি কি, এখানে হচ্ছে একটা ব্র্যাকেটের ব্যবহার করি আমরা। ব্র্যাকেটটা হইতেছে আমরা এখানে দিয়ে দিব এইভাবে, দিয়ে এখানে আমরা n লিখে দিব, যেটা বুঝাইতেছে কি এটা হইতেছে অসংখ্য সংখ্যায় আছে, একটা পর একটা অনেকগুলো যুক্ত হবে। কতগুলো যুক্ত হবে? 1200 থেকে 6000-এর মতো। তো আলটিমেটলি তুমি বাদ বাকি হাতগুলো হাইড্রোজেন বসাই দিবা, তাইলে তোমার আলফা ডি গ্লুকোজগুলো পাশাপাশি বসে যাইতেছে অ্যান্ড আলফা ডি গ্লুকোজগুলো একটার সাথে একটা যুক্ত হয়ে একটা যে পলিমার তৈরি করতেছে সেটাকে হইতেছে আমরা বলতেছি কি একটা স্টার্চ। ঠিক আছে, তো আমাদের স্টার্চের গঠন এতটুকুই। এখন স্টার্চের ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে যে বন্ধন তৈরি হইতেছে বন্ধনগুলো কার কার মাঝখানে তৈরি হইতেছে। এখানে একটা আলফা ডি গ্লুকোজ, এটাও একটা আলফা ডি গ্লুকোজ। এই আলফা ডি গ্লুকোজের 1 নম্বর কার্বনের সাথে যে OH গ্রুপটা ছিল এটা পাশাপাশি থাকা আরেকটা যে আলফা ডি গ্লুকোজ আছে ওইটা 4 নম্বর কার্বনের সাথে যুক্ত হইতেছে। এখন এখানে যেহেতু দুইজনই আলফা ডি গ্লুকোজ আর এখানে 1 নম্বর আর 4 নম্বর কার্বন যুক্ত হইতেছে, তো এটার একটা নাম আমরা বলতে পারি, সেটা হইতেছে আলফা 1,4 লিঙ্কেজ। আলফা 1,4 লিঙ্কেজ। ঠিক আছে, যেহেতু দুইটা আলফা ডি গ্লুকোজ এবং এখানে প্রত্যেকটার একটার 1 নম্বর কার্বন আর একটা 4 নম্বর কার্বন একটার সাথে আরেকটা যুক্ত হইতেছে, তো আলফা 1,4 লিঙ্কেজ আমরা পাইলাম। তো এখান থেকে মোটামুটি এতটুকু বুঝতে পারলেই ইনাফ। আর এখানে এগুলো প্রত্যেকটা বন্ড কি, এগুলো হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। তো তোমরা স্ট্রাকচার গঠন আশা করি পারবা। আর এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে আলফা 1,4 লিঙ্কেজের পাশাপাশি আলফা 1,6 লিঙ্কেজ থাকে। তো ওইটার জন্য এখানে বিভিন্ন শাখা প্রশাখা তৈরি হয়। তো আলফা 1,6 লিঙ্কেজ এটা তোমার যখন স্টার্চের গঠন তোমার সিকিউতে আসবে তখন তোমার দেখাইতে হবে না, জাস্ট জেনে রাখো যে আলফা 1,6 লিঙ্কেজ বলে কিছু একটা জিনিস থাকে। এটা হইতেছে ধরো এখানে 6 নম্বর কার্বন, এইটা 6 নম্বর কার্বন, এর উপরে আরেকটা আলফা ডি গ্লুকোজ তুমি বসাই দিছো, এটার যে 1 নম্বর কার্বন থাকবে এই 1 নম্বর কার্বনের সাথে এটা 6 নম্বর কার্বন তৈরি হয়ে থাকবে, তো মানে যুক্ত হয়ে থাকবে, তখন ওইখানে আলফা 1,6 লিঙ্কেজ তৈরি হবে। তো এটা আমরা আপাতত দেখাই দিচ্ছি না, ওইটা সিকিউর জন্য অত ইম্পর্টেন্ট না। এরপরে আমরা স্ট্রাকচার গঠন শেখার পরে আমরা যাব হচ্ছে সেলুলোজের গঠনে।
তো সেলুলোজ জিনিসটা কি ছিল? সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড। কার পলিস্যাকারাইড? বিটা ডি গ্লুকোজের। তো ওইটা কি ছিল? আলফা ডি গ্লুকোজের পলিস্যাকারাইড। এটা কার? এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিস্যাকারাইড। তো আমরা বিটা ডি গ্লুকোজ চলো আঁকে ফেলি আগে, তারপরে আমরা এই স্ট্রাকচার দেখতেছি। তো বিটা ডি গ্লুকোজ কেমনে আঁকে? সব কিছুই সেম, 1 2 3 4 5 অ্যান্ড উপরে 6। জাস্ট তোমার 1 নম্বর কার্বনে ওইচ গ্রুপটা কই থাকবে? এবার উপরের দিকে থাকবে। দেন বাদ বাকি হাতগুলো তুমি হাইড্রোজেন বসাই দাও, নিচেও তুমি বসাই দাও। এখানে ওইচ 3 নম্বরের ক্ষেত্রে ওইচ ভিতরে, 4 নম্বরের ক্ষেত্রে ওইচ বাইরে। দেন হচ্ছে বাদ বাকি হাতগুলো তুমি হাইড্রোজেন বসাই দাও। তাহলে এটা হচ্ছে তোমার মোটামুটি একটা বিটা ডি গ্লুকোজ চলে আসতেছে। এখানে তোমার হচ্ছে একটা হাইড্রোজেন আসবে, ঠিক আছে? তো আলটিমেটলি আমাদের বিটা ডি গ্লুকোজ এটা চলে আসলো। এখন এই জিনিসটা হইতেছে আমরা কপি করে আর 2বার পাশাপাশি বসাই দিই, তাহলে হইতেছে আমাদের তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। এর আগের বার তোমাদের বোঝার সুবিধার্থে আমি আঁকে আঁকে দেখাইছিলাম, তো এবার আবার যদি আঁকি তাহলে বেশি সময় লেগে যায়, তাই জন্য এটা কপি করে জাস্ট বসাই দিতেছি। আচ্ছা, এই হইতেছে আমাদের স্ট্রাকচার মোটামুটি চলে আসছে। এখন হচ্ছে 3টা বিটা ডি গ্লুকোজ আমরা পাশাপাশি আঁকাইছি। 3টা তো থাকে না, থাকে তো অনেকগুলা। এখানে সংখ্যা কতগুলো থাকে? অ্যাকচুয়ালি সংখ্যা থাকে হইতেছে এই বিটা ডি গ্লুকোজ এখানে 300 থেকে 3000-এর মতো মলিকুল একটার সাথে আরেকটা যুক্ত হয়ে একটা সেলুলোজ তৈরি করে, ঠিক আছে? তাইলে অনেকগুলা কণা থাকবে, তো আমরা তো এতগুলো আগাইতে পারবো না। তো আমরা 3টা আঁকেছি, 3টা দিয়ে তারপর হইতেছে ওইরকম আগের মতো ব্র্যাকেট দিয়ে দিব, তারপরে এটা বুঝাবে যে এটা অসংখ্য আছে, ঠিক আছে? তো এখন এই স্ট্রাকচারটা ঠিক আছে, এমনি গেল 3টা বিটা ডি গ্লুকোজ পাশাপাশি আঁকাইলাম। এখানে এখন বন্ধন কোথায় হবে? বন্ধন আবার ওই পাশাপাশি হবে। এটা ধরো হইতেছে একটা বিটা ডি গ্লুকোজ, এটা হচ্ছে এটার 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। আর এটার মধ্যে দেখো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 অ্যান্ড এটা হচ্ছে 6। তো এখানে 4 নাম্বার আর এটা 1 নাম্বার, এই দুইজনের মধ্যে একটা বন্ধন তৈরি হবে। কেমন বন্ধন তৈরি হবে? এটার যে ওইচ গ্রুপ, এটার সাথে এটার ওইচ গ্রুপ যুক্ত হয়ে যাবে। এটা ওয়েজ গ্রুপ যুক্ত হওয়ার ফলে কী হবে? এখান থেকে আবার আগের মতো এখনো পানি বিয়োজিত হয়ে বের হয়ে চলে যাবে, আর মাঝখানে পড়ে থাকবে জাস্ট একটা অক্সিজেন। ওই অক্সিজেনটা 2টা কার্বনকে এরপরে যুক্ত করবে, ঠিক আছে? 2টা কার্বনকে এটা এরপরে যুক্ত করবে। আমি যদি আরও ভালোভাবে বুঝাইতে চাই তাহলে এখানে জাস্ট পানিটা বের করে দিই এখান থেকে। সেম হইতে এখান থেকেও এখনো পানি বের হয়ে চলে যাবে, মাঝখানে পড়ে থাকবে কি? খালি একটা অক্সিজেন, ঠিক আছে? অক্সিজেন 2টা কার্বনের মাঝখানে তারপরে যুক্ত হয়ে যাবে। তো আশা করি বুঝছো। এখন আমরা জাস্ট একে স্ট্রাকচারটা ক্লিয়ার করে ফেলি। এই টপিক থেকে সবচেয়ে বেশি এই তোমরা কার্বোহাইড্রেট থেকেই কোয়েশ্চেন পাবা, বুঝছো? তো তোমরা যদি এই চ্যাপ্টার নিয়ে বেশি প্যানিক করো যে এইটা পারবো না ওইটা পারবো না, তাইলে বেশি টেনশন করার দরকার নেই। কার্বোহাইড্রেটটা মোটামুটি দেখা বাদবাকি জিনিসগুলো যদি পারো একটু রিডিং পড়ে চলে যাও তাইলেই হবে। কারণ কার্বোহাইড্রেট থেকে এই যে জিনিসগুলো তো তুমি রিডিং পড়ে পারবা না। তুমি গ্লুকোজ কি রিডিং পড়ে আগাইতে পারবা? পারবা না। বাট তুমি ওইখানে লিপিডের গুরুত্ব বা প্রোটিনের গুরুত্ব, এনজাইমের গুরুত্ব, তারপরে তোমার এখানে অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য, এগুলো তুমি মোটামুটি একটু রিডিং পড়লে এখান থেকে কিছু না কিছু একটু বানায় লিখে দিয়ে চলে আসতে পারবে। তো আলটিমেটলি তুমি যদি কার্বোহাইড্রেট ঠিক মতন শিখো আর বাদ এইগুলা একেবারে যদি সময় না থাকে, তাইলে হইতেছে তুমি একবার রিডিং পড়া, যেগুলো ক্লাসে বলে দেবো ওই টপিকগুলো একবার রিডিং পড়া পরীক্ষার হলে যাই দিয়ে আসো। আশা করি এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। আচ্ছা, তাইলে হইতেছে এনার 1 নাম্বার আর এনার হচ্ছে 4 নাম্বার, এই দুজনের মাঝখানে একটা গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হইতেছে, ঠিক আছে? তৈরি হইল। এখন আমরা কি করব? এখানে হইতেছে অনেকগুলো আছে, এটা বোঝার জন্য আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিব। আমি এখানে একটু চিপাচিপি করে ফেলছি, তুমি হইতেছে একটু ফাঁকা রেখে দিবা, যাতে হইতেছে টিচার দেখে রাগে না যে ঘিঞ্জি বস্তি বানায় ফেলছে, এরকম দৃশ্য বানায় না, একটু পরিষ্কার রাখবা খাতা।
তো আলটিমেটলি এখানে অসংখ্য এরকম স্ট্রাকচার থাকবে, এগুলো একটার সাথে একটা যুক্ত হবে। কতগুলো যুক্ত হবে? 300 থেকে 3000-এর মতো অণু এখানে যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে আমরা যে জিনিসটা পাবো ওইটা হইতেছে সেলুলোজ, ঠিক আছে? তো আমাদের আরেকটা পলিস্যাকারাইড শেষ। তো আমরা এই দুইটা পলিস্যাকারাইড শিখলে আমরা মোটামুটি সিকিউ অ্যান্সার করতে পারবো। গ্লাইকোজেন আছে, গ্লাইকোজেন তোমরা বই থেকে জাস্ট দেখে নিবা, এটা সেম জিনিস। এখানে আমরা স্টার্চ যেটা দেখছি, স্টার্চের মধ্যে দেখো এখানে 1200 থেকে 6000 আলফা ডি গ্লুকোজ যুক্ত হয়, আর গ্লাইকোজেনের ক্ষেত্রে তোমার 10 থেকে 20টা আলফা ডি গ্লুকোজ যুক্ত হয়, এর ফলে গ্লাইকোজেন তৈরি হয়। তো পার্থক্য কিছু আছে, বাট তোমার আঁকানোর ক্ষেত্রে পার্থক্য কিছুই তেমন লাগবে না, এতটুকু জাস্ট তুমি সেম টু সেম আঁকাই দিলেও হবে। আবার বইয়ে একটা স্ট্রাকচার দেওয়া আছে, ওইটা দেখলেও হবে। ওইটা স্ট্রাকচারের মধ্যে ধরো দিয়ে রাখছি কেমনে, ওইটার মধ্যে এখানে কোনো ব্র্যাকেট দেয়নি, ওখানে জাস্ট যে প্রান্তীয় কার্বন আছে ওইখানে একটা অক্সিজেন দিয়ে এটা এইভাবে হাত বার করে রেখে দিছে। তো এটা দিয়ে বুঝিয়ে দিছে কি এখানে আরেকজন যুক্ত হবে। তো এটা দিয়েও তুমি দেখাইতে পারো ওইটা গ্লাইকোজেনের ক্ষেত্রে। তোমার বই যেখানে যেভাবে দিছে ওইটা ব্যবহার করা সেফ আর কি, কারণ স্যারেরা তো বই ফলো করবে। তো আলটিমেটলি তুমি বইটা যত ফলো করবা ওইটাই হইতেছে বেশি কনভিনিয়েন্ট হবে। যেরকম এই সুক্রোজটা, এটা হইতেছে অন্যভাবে দেখানো যাইতো, অন্যভাবে দেখানো যাইতো, বাট হইতেছে আমি বইয়ের মতো করে কেন দেখাইলাম, কারণ বই বেশি গ্রহণযোগ্য, ঠিক আছে? বইয়ের স্ট্রাকচার বেশি গ্রহণযোগ্য, তাই জন্য বইয়ের স্ট্রাকচারটা এখানে 3বার কষ্ট করে হইলেও একে তোমাদের দেখাইলাম, ঠিক আছে? তো আলটিমেটলি তোমরা বই ফলো করার চেষ্টা করো। গ্লাইকোজেনের ক্ষেত্রে এটা তোমরা বই থেকে দেখে নিও, কারণ সেম স্ট্রাকচার আলফা ডি গ্লুকোজ। আর অনেক কিছুই আমি একটু স্কিপ করতেছি, যেগুলো আর কি ডিটেলসে নর্মালি অফলাইনে পড়াই, যেরকম হচ্ছে রিং স্ট্রাকচার কেমনে তৈরি হয়, আরও অলিগোস্যাকারাইডের কিছু জিনিসপাতি। তো ওইটা স্কিপ করতেছি কারণ এই ক্লাসটা হইতেছে তোমাদের জন্য যারা অলমোস্ট অনেক সময় নষ্ট করে ফেলছো বা অনেক সময় নাই তোমাদের হাতে। এখন তোমাদের শর্টের মধ্যে যা লাগবে পুঙ্খানুপুঙ্খভাবে অতটুকুই জাস্ট তোমাদের বুঝাই দিছে, অ্যান্ড অতটুকুই কোয়েশ্চেন সলভ করাই দিছি, এক্সট্রা কোনো কিছু পড়াই দিছি না। আর এটা যারা পরীক্ষার আগের রাতে দেখতেছো তারাও দেখবে হয়তো। তো আলটিমেটলি ওই বেসিস করে এখানে ভিডিওটা জাস্ট বানাই দিছি যাতে তোমার প্রত্যেকটা জিনিসই কাজে লাগে। তো সেলুলোজ গেল, স্টার্চ গেল, দেন আমাদের গ্লাইকোজেন তো বুঝছো কেমনে আঁকাবা। এখন আরেকটা জিনিস আমরা শিখে এই টপিকের সিকিউ সলভের মধ্যে চলে যাব, সেটা হইতেছে আমাদের পার্থক্য স্টার্চ, গ্লাইকোজেন আর এই যেটা তোমার সেলুলোজ আছে, এই তিনজনের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যের একটা ছক দরকার হয়। ছকের একটা ছবি আমি দরকারে দিয়ে দিবনি তোমাদের, এখানে আপাতত জিনিসটা বুঝে রাখো। তোমাদের যদি এটার কোনো ছকের ছবি লাগে বা কোনো কিছু লাগে আমাকে জানাবো, তাহলে আমি একটা পার্থক্যের ছক বানাই তোমাদের গ্রুপে দিয়ে দিব। সেলুলোজ দেন গ্লাইকোজেন, তিনটার পার্থক্য একবারে পড়ো। এখানে তোমার পার্থক্য দুইভাবে আসতে পারে, যে স্টার্চ আর সেলুলোজের মধ্যে পার্থক্য লেখো, আবার গ্লাইকোজেনের মধ্যে পার্থক্য লেখো, মানে সেলুলোজ আর গ্লাইকোজেনের মধ্যে পার্থক্য লেখো। তো বিভিন্নভাবে আসতে পারে। তো আমরা মোটামুটি একটা শিখি যে এখানে গাঠনিক একক কি, স্টার্চের ক্ষেত্রে গাঠনিক একক আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। সেলুলোজের ক্ষেত্রে কি, বিটা ডি গ্লুকোজ। গ্লাইকোজেনের ক্ষেত্রে কি, আলফা ডি গ্লুকোজ। তারপরে আসো এখানে কয়টা অণু আছে, স্টার্চের ক্ষেত্রে অণু আছে কতগুলা, স্টার্চের ক্ষেত্রে অণু থাকে তোমার হচ্ছে 1200 থেকে 6000। সেলুলোজের ক্ষেত্রে কত থাকে, 300 থেকে 3000। আর গ্লাইকোজেনের ক্ষেত্রে কত থাকে, 10-20টা, ঠিক আছে? গ্লাইকোজেনের ক্ষেত্রে কতগুলো থাকে, 10-20টা, ঠিক আছে? গেল। দেন হইতেছে তোমাদের এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবা, এখানে হইতেছে ব্রাঞ্চিং বা শাখা প্রশাখা কোথায় বেশি থাকে। এখানে শাখা প্রশাখা থাকে, এখানে তুমি পাশাপাশি লিখবা হচ্ছে গাঠনিক একক, গাঠনিক একক, তাইলে তোমার মাঝখানে লেখার ঝামেলা কমে। গাঠনিক একক, দেন অণু সংখ্যা, দেন তোমার হইতেছে শাখা উপস্থিত, এটার মধ্যে নাই, এটার মধ্যেও শাখা আছে, বাট এটার মধ্যে শাখা সবচেয়ে বেশি, গ্লাইকোজেনের শাখা সবচেয়ে বেশি। দেন আয়োডিন দ্রবণের সাথে কেমন বিক্রিয়া দেয়, আয়োডিন দ্রবণের সাথে বিক্রিয়া, আয়োডিন দ্রবণের সাথে বিক্রিয়া দিলে কি হয়, এটা হইতেছে স্টার্চ কি কালার দেখায়, স্টার্চ হচ্ছে নীল কালার দেখায়। দেন হইতেছে তোমার সেলুলোজ কোনো কালার দেখায় না এখানে, অ্যান্ড গ্লাইকোজেন এখানে লালচে বেগুনি কালার দেখাবে। আচ্ছা, এতটুকু গেল। আর এখানে আরেকটি জিনিস দেখো যে বন্ধন কোথায় কিরকম থাকে।
বন্ধন স্টার্চের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখছিলাম কি আলফা 1,4 লিঙ্কেজ, আলফা 1,4 লিঙ্কেজ, ঠিক আছে, আলফা 1,4 লিঙ্কেজ। সেলুলোজের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে আমরা বিটা 1,4 লিঙ্কেজ, কারণ এখানে দেখো এই যে গ্লুকোজগুলো আছে এগুলো কী ধরনের গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, তাই না? তো বিটা ডি গ্লুকোজের কোন কোন কার্বনের মাধ্যমে বন্ধন তৈরি হইতেছে, এখানে দেখো এটা 1 নম্বর কার্বন, তাই না, এটা 1 নম্বর কার্বন, আর এটা এনার হচ্ছে 4 নম্বর কার্বন, এই দুইজনের মাঝখানে বন্ধন তৈরি হইতেছে বিটা 1,4 লিঙ্কেজ। তো এখানে বন্ধনটা তাইলে আমরা বলতেছি বিটা 1,4 লিঙ্কেজ। এরপরে তুমি যদি পরের স্ট্রাকচারে দেখো গ্লাইকোজেন, গ্লাইকোজেন যেহেতু আলফা ডি গ্লুকোজের মতন তৈরি হইতেছে তাইলে ওইখানে আলফা 1,4 লিঙ্কেজই থাকবে। তো আলটিমেটলি এখানে আলফা 1,4 লিঙ্কেজ, এটা বিটা 1,4 লিঙ্কেজ, এখানেও আলফা 1,4 লিঙ্কেজ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করো, এখানে আলফা 1,6 লিঙ্কেজ বলে একটা জিনিস থাকে, এই কথাটা বারবার আসতেছে, তো এটা একটু বুঝাই দিই। এখন তুমি ধরো এখানে একটা স্ট্রাকচারের মধ্যে যাবা, আমরা এখানে একটা পৃষ্ঠা অ্যাড করে নিই, জায়গা নেই আমাদের। তো এখানে হচ্ছে আলফা 1,4 লিঙ্কেজ বোঝার জন্য তুমি হচ্ছে ধরো একটা কার্বন স্ট্রাকচার আমরা এখানে আঁকাইলাম। অর্গানিক কেমিস্ট্রিতে তো দেখছি এগুলোর বলতে হচ্ছে আমরা কার্বন স্কেলিটন, মানে এখানে প্রত্যেকটা পয়েন্টে একটা করে কার্বন আছে। তো এইটা হচ্ছে 1 নম্বর কার্বন, দেন এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5, দেন এটার সাথে একটা থাকবে 6, ঠিক আছে। এই 6 নম্বর কার্বন এখানে আছে, 6 নম্বর কার্বনটা আমরা এখানে লিখি H2OH, এখানে 1 নম্বর কার্বন, এটার সাথে একটা OH আছে। এখন ধরো এটার নিচে আরেকটা চেইন আছে, এই চেইনটা হইতেছে আমরা ধরো এইভাবে আঁকাই দিছি, এখানে হচ্ছে 6 নম্বর কার্বন, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, ঠিক আছে। এখন এইটা হইতেছে পাশাপাশি ধরো একটা গ্লাইকোসাইডিক বন্ধনে অন্য কারোর সাথে যুক্ত হয়ে আছে, ধরো এটা হইতেছে আলফা 1,4 লিঙ্কেজ, ধরো এখানে অক্সিজেন দিয়ে আরেকজনের সাথে যুক্ত হয়ে আছে এরকম। এই স্ট্রাকচারগুলো আমরা না দেখাইলাম এখানে, অত ধরো একটা পলিমার টাইপের একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। এখন ধরো এখানে আমরা এই যে বন্ধনগুলো পাইতেছি এগুলো কার কার মধ্যে পাইছিলাম, আলফা 1,4 লিঙ্কেজের মধ্যে, যেটা অলরেডি আমরা দেখছি, তাই না? তো এটা দেখানোর দরকার নেই, আলফা 1,4 লিঙ্কেজ, এখানে 1,6টা খালি দেখো, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে 6 নাম্বার কার্বন, তাই না? আর এটা হচ্ছে 1 নাম্বার কার্বন। তো এই দুইজনের মাঝখানে কি হবে এখন, এই দুইজনের মাঝখানে দেখো তোমার এইখানে OH আছে আর এখান থেকেও একটা OH আছে, তো এখান থেকে একটা পানির অণু বের হয়ে যাবে। তো পানির অণু বের হয়ে গেলে কি হয়, এখানে ধরো একটা পানির অণু যদি বের হয়ে যায় তাইলে এই যে এখানে যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটা এই কার্বন আর এই কার্বনের মাঝখানে চলে আসে। এখানে কি আছে, এখানে এই পয়েন্টটা একটা কার্বন বোঝাইতেছে না, তো এই কার্বন আর এই কার্বনের মাঝখানে এই অক্সিজেনটা চলে আসবে। কোন অক্সিজেনটা, এই যে এই অক্সিজেনটা, ঠিক আছে, এইটা। তো আলটিমেটলি এই জিনিসটা হইতেছে, আমরা এবার একটু একে এখানে ক্লিয়ারিফাই করে দিই। এখানে OH ছিল, এটা হইতেছে এখন কি হলো, এখান থেকে OH গ্রুপের হাইড্রোজেন চলে গেল ওই এখানকার যে OH ছিল ওইটার সাথে পানি হয়ে, আর এখানে হইতেছে পানি হয়ে চলে গেছে, আর এখানে একটা অক্সিজেন এই দুইজনের মাঝখানে বসে থাকবে। এখন কার্বনে দেখো 4টা হাত হয়ে গেছে, এই কার্বনের ক্ষেত্রে তোমার 4টা হাত হয়েছে কি, 4টা হাত হয়নি, তাহলে উপরে একটা হাতে এখানে কি হাইড্রোজেন ছিল, ঠিক আছে। তো এখন এই যে লিঙ্কেজটা তৈরি হলো, এটা কার কারের মধ্যে হলো, 1 নম্বর কার্বন আর 6 নম্বর কার্বন, এটা বলতে দিচ্ছে আলফা 1,6 লিঙ্কেজ। এটার মাধ্যমে দেখো একটা মেইন চেইন যদি এটা হয়, এটার এইভাবে তোমার আলফা 1,6 লিঙ্কেজ দিয়ে একটা শাখা প্রশাখা তৈরি হইতেছে। এরকম শাখা প্রশাখা তোমার স্টার্চের মধ্যে থাকে, গ্লাইকোজেনের মধ্যে থাকে, সেলুলোজের মধ্যে কোনো শাখা থাকে না, ওইটা হচ্ছে অশাখা, ঠিক আছে। আচ্ছা, এখন হইতেছে স্টার্চ থেকে আরেকটা জিনিস দেখো, স্টার্চের মধ্যে দুইটা জিনিস থাকে মূলত, স্টার্চের মধ্যে তোমার মূলত দুইটা জিনিস থাকে, একটা হইতেছে অ্যামাইলোজ আর একটা হইতেছে অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ আর অ্যামাইলোজ পেকটিন। তো অ্যামাইলোজ হচ্ছে এই টোটাল স্টার্চের 22% তৈরি করে, আর বাকি 78% অ্যামাইলো পেকটিন তৈরি করে। অ্যামাইলোজ জিনিসটার মধ্যে শুধু আলফা 1,4 লিঙ্কেজ থাকে, ঠিক আছে, এটার মধ্যে শুধু আলফা 1,4 লিঙ্কেজ থাকবে।
আর অ্যামাইলোপেকটিন যে জিনিসটা আছে এই জিনিসটার মধ্যে আলফা 1,4 লিঙ্কেজ সাথে আলফা 1,6 লিঙ্কেজ থাকবে। এই জিনিসটা তাই জন্য ভারী হয়, এটা শাখা বেশি হয়, এটার মধ্যে শাখা টাখা তেমন নাই। এটা হইতেছে জাস্ট একটা লিনিয়ার স্ট্রাকচার, আর এর মধ্যে তোমার ওজনও কম, এটার ওজনও বেশি। ঠিক আছে, অ্যামাইলোপেকটিনের ওজনও বেশি, এটার ওজন কম। এটা থেকে তোমরা এমসিকিউর জন্য একটু বই থেকে রিডিং দিতে পারো অ্যামাইলোপেকটিন নিয়ে। তো আপাতত এতটুকু জানলে হচ্ছে। আর হচ্ছে স্টার্চের মধ্যে তোমার এই দুইটার মধ্যে শুধু অ্যামাইলোপেকটিনে তুমি আলফা 1,6 লিঙ্কেজ পাবে, এই জন্য টোটাল স্টার্চের মধ্যে আমরা বলতেছি আলফা 1,6 লিঙ্কেজ আছে। তো এটার মধ্যে আরেকটা কী হবে, আলফা 1,6 পাবা, গ্লাইকোজেনও আলফা 1,6 পাবা। আচ্ছা, তারপর হইতেছে তুমি এখানে কাজ দিবা, যে হইতেছে কাজ কি করে। এটা হইতেছে স্টার্চ কি করে, উদ্ভিদ দেহে গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। স্টার্চ জিনিসটা হইতেছে তোমার উদ্ভিদ দেহে তোমার একটা স্ট্রাকচারাল ইউনিট হিসেবে কাজ করে, বা একটা গাঠনিক উপাদান। স্টার্চ জিনিসটা তোমার উদ্ভিদে একটা সঞ্চয় উপাদান হিসেবে কাজ করে। তো এটা হইতেছে খাদ্য জমা রাখে, মানে তোমার গ্লুকোজ যখন তৈরি হয়, গ্লুকোজ জমা হইতে 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 একসময় তোমার হচ্ছে স্টার্চ তৈরি করে। তো এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজের একটা পলিমার, তাই না? এটা হচ্ছে খাদ্যের একটা উপাদান। তো এটা হচ্ছে তোমার যখন সংকট মুহূর্ত আসবে, উদ্ভিদের যখন খাদ্য দরকার, তখন স্টার্চ থেকে গ্লুকোজ উৎপাদন করে, এটা হচ্ছে শ্বসন করতে পারে। দেন সেলুলোজ কী করে, তোমার এটা গাছের গঠন তৈরি করে। তো এটা হচ্ছে একটা গাঠনিক উপাদান, এটাও একটা সঞ্চয় উপাদান গ্লাইকোজেন। এই সঞ্চয় উপাদান কী করে, এটা মানুষের মধ্যে পাওয়া যায় বা প্রাণীর মধ্যে পাওয়া যায়। এগুলো তোমরা আগে মোটামুটি জানো। তো আমাদের অলমোস্ট এখান থেকে পড়াশোনা শেষ। এখন হচ্ছে আমরা এখান থেকে দুই একটা টাইপের কোশ্চেন দেখবো, তাইলে আমাদের কার্বোহাইড্রেট পুরাটাই শেষ। এর আগে হচ্ছে আমরা মনোস্যাকারাইড, দেন হচ্ছে ডাইস্যাকারাইড, এগুলার দেখছি। এখন অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এগুলো বুঝলাম। তো কার্বোহাইড্রেট শেষ। আর কার্বোহাইড্রেট শেষ মানে এই চ্যাপ্টারের আমাদের মেজরিটি পোর্শন শেষ। আর কোয়েশ্চেন আসার দিক থেকে যদি চিন্তা করো তাহলে তো আরও শেষ, কারণ কোয়েশ্চেন মূলত এই এরিয়া থেকে সবচেয়ে বেশি আসে এই চ্যাপ্টারে। তো আমরা হচ্ছে এই 2 নম্বর টাইপের কোয়েশ্চেন এখন দেখি। এখানে কোয়েশ্চেন কী করছে, কলয়েড প্রকৃতির একটি উপাদান যা জীবদেহের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। অন্য একটি জৈব পদার্থ যা উদ্ভিদদেহের কোষ প্রাচীরের মূল গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় উপাদানটির গঠন বর্ণনা করো। মানে এই উপাদানটার কথা আমাদের বর্ণনা করতে বলছে। এই উপাদানটা কি, একটি জৈব পদার্থ যা উদ্ভিদদেহের কোষ প্রাচীরের মূল উপাদান হিসেবে কাজ করে। তো আমাদের হইতেছে যেটা গাঠনিক একক, তারা কি করে, তোমার এই বিভিন্ন স্ট্রাকচার তৈরি করে। তো এখানে কোষ প্রাচীরের মূল উপাদান একটা গঠন না, তো আলটিমেটলি এটা একটা কোষ প্রাচীরের মতো গঠন তৈরি করতেছে, তাইলে এটা একটা গাঠনিক পলিস্যাকারাইড হবে। তো গাঠনিক পলিস্যাকারাইডকে সেলুলোজ, তো সেলুলোজ হবে আমাদের এটার অ্যান্সার। তো এটার গঠন বর্ণনা করতে হবে। তো সেলুলোজের গঠন তুমি বর্ণনা করো। গঠন বর্ণনা করার সময় তুমি হইতেছে এখান থেকে যা জানো লেখো। এটা কী দিয়ে তৈরি, বিটারি গ্লুকোজ দিয়ে তৈরি। এটা কীভাবে তৈরি হইলো, এখানে কী কী লিঙ্কেজ হইলো, লিঙ্কেজ হওয়ার সময় এখানে কয়টা অণু তৈরি হইলো বা কয়টা অণু যুক্ত হয়েছে, 300 থেকে 3000। এইগুলো তুমি হইতেছে ঠিক মতন বসাবা, তোমার এখানে অ্যান্সার শেষ। এইখান থেকে অ্যান্সার করে একটা সুবিধা হইলো কি, অনেক বেশি লিখতে হয় এরকম কিছু না। তুমি এই যে সংকেত যেটা, এটা ঠিকঠাক বসাইলে তোমার মার্ক চলে আসবে। ঠিক আছে, তো এটার কোশ্চেন শেষ। এরপরে দেখি এখানে আর কোনো কোশ্চেন আছে কিনা। তো আলটিমেটলি আমাদের এইখানে কার্বোহাইড্রেট শেষ। এরপরে হইতেছে আমরা যাব হইতেছে প্রোটিনে। তো আলটিমেটলি আমাদের কার্বোহাইড্রেট পর্যন্ত আজকের ক্লাসটা এখানে থাক, ক্লাস অনেক বড় হয়ে যেতেছে। এরপর প্রোটিন, লিপিড, এনজাইম সবগুলো মিলে আরেকটা পার্টে আমরা ক্লাসটা দিয়ে দিতেছি। তোমরা এই ক্লাসটা একবার দেখো, আর যদি ক্লাসে যদি কোনো সমস্যা মনে হয় বা কোনো কিছু বুঝতেছো না, তাইলে আমরা পার্সোনালি মেসেজ দিও, আমি ওইটা বুঝাই দিব। কোনো সমস্যা হইলে জানাবো অবশ্যই। তো আজকে ক্লাসে এতটুকুই। আমরা এর পরের ক্লাসে প্রোটিন, লিপিড আর এনজাইম নিয়ে ক্লাস করব।